এখন কি কোথাও তুমি ফিল করছো যে ভূতটা একটা মানে তাড়াতাড়ি গ্রো করার উপায় হয়ে যাচ্ছে? আমার ফিল করার কিছু নেই। এখন যারা কাজ করছে, আমি বহু ছেলে মেয়েকেই দেখছি তারা ভূতের গল্প বলছে বা ভূতের ঘটনা বলছে, বা বহু চ্যানেল তো দেখেছি আমাদের প্রেত কথারই পুরো হুবহু। আমার বাবা আমাকে একটা ফোন কিনে এনে দিয়েছিল, যেই ফোনটা তোর ইএমআইতে কিনেছিল সেই সময়। তো ওই ফোনটা কিনে দেওয়ার পর আমি বাবাকে বলেছিলাম 23,000 টাকা দিয়ে ফোন কেন কিনলে, এই টাকা মানে দেওয়া তো কষ্ট আমাদের জন্য। বললো নে না, রাখ না। তো ওটাই আমার বাবা যে কি গিফট করেছিল, মানে বলে না যে বাবা মার আশীর্বাদ যার উপর থাকে ভাই, মানে আমি বলতে গেলাম আমার খুব মানে ইমোশনাল লাগে যে বাবা ওই ফোনটা দিয়েছিল, ওই ফোনটা দিয়ে ভিডিও করে আমি হচ্ছে তোর আজকে এই জায়গায়। আমি গোপাল ভক্ত মানুষ এবং আমার মা বাবা প্রত্যেকে আমরা গোপালকে একদম নিজের ঘরের ছেলের মতোই সেবা করি, এবং আমি তো তুই করেই কথা বলি ওর সাথে। আমার কোনো প্রবলেম হলে আমি মেডিটেট যখন করি আমি বলি যে দেখ না প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা সলভ করা উচিত, এবং হয়ে যায়। নজর শুধু মানুষের লাগে না, নজর ভূত প্রেত পিশাচেরও লাগে, নজর ভূত প্রেত পিশাচেরও লাগে, এবং কার উপর নজর লাগবে এটা অ্যাস্ট্রোলজি চার্ট দেখলে বোঝা যায়। দিন সকালে যখন গাড়ি নিয়ে বেরোচ্ছি আমি দেখছি আমার গালে না গুড়ি 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 কী সব উঠেছে। হ্যাঁ, কী উঠেছে? বাড়ি গেছি, বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার গোটা মুখটা না ফুলে গেছে। যখন কন্ট্রোভার্সি হচ্ছে তোমার সাথে তখন প্রচুর তোমার ফ্যানরাই তোমার এগেনস্টে হয়ে গেছিলো। তো একটা সময় তোমাকে ধরো কমেন্টেই দাদা তোমার বিগ ফ্যান এরকম সে তো করেই, তারাই তোমার এগেনস্টে দেখা গেলো রোস্ট ভিডিও করে দিয়েছে। আজকের পডকাস্টে এমন একজন আছে যার কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই। আজ ইউটিএস এর 50তম এপিসোডে আপনাদের জন্য গৌরব তফাদার। গৌরবদা আজকে আমাদের সাথে যা যা আলোচনা করেছে সেটা হয়তো আপনি আগে কোনোদিনও শোনেননি। ইউটিউব কিভাবে শুরু করলো, তার জার্নি, প্রেত কথা কিভাবে শুরু করলো, বাবা মার আর তার লাইফের যে স্ট্রাগল, এই সব নিয়ে কথা বলেছে। এছাড়াও গৌরবদা কি নজরে বিশ্বাস করে, কি এমন হয়েছিল গৌরবদার সাথে যার জন্য একটা সময় ক্যামেরার সামনেও আসতে ভয় পাচ্ছিল, আজ এই পডকাস্টে সব কিছু বলেছে। চলুন বেশি দেরি করব না, আজকের পডকাস্ট শুরু করা যাক। গৌরবদা অন ইউটিএস। গৌরব তফাদার ইন দ্য হাউস, কেমন আছো? ভালো, খুব ভালো। তুই কেমন আছিস? আমি তো খুব ভালো, আর তুমি যে ডাকে এলে এটা আমার কাছে হিউজ। হ্যাঁ, আমার তো ভালো লাগে। আমি তোর কন্টেন্ট দেখি, আমার ভালো লাগে, এসেও ভালো লাগছে। এই পডকাস্টটা কি দর্শকের কাছে একটু আনএক্সপেক্টেড, তোমার কি মনে হয়? দেখ, আমার মনে হয় যে আনএক্সপেক্টেড হওয়ার কিছু নেই, মানে এক্সপেক্টেড হওয়াই উচিত। কারণ ইউটিউবে তুইও কাজ করছিস, আমিও কাজ করছি, এবং যখন আমরা সবাই কাজ করছি তখন সেই সময় তুই যদি আমাকে ডাকিস আমার তো আসা উচিত, আমি যদি তোকে ডাকি তুইও আসবি। তো এটাই এক্সপেক্টেড হওয়া উচিত আমার মনে হয়। আমি তোমার অন্য বিষয়ে আসবো, অন্যান্য বিষয় যেগুলো আমি কালকে বলছিলাম তোমায়। সবার আগে একটা জিজ্ঞেস করি, তুমি ফার্স্টে মোটিভেশনাল ভিডিও দিয়ে শুরু করলে তোমার জার্নিটা, তো হঠাৎ চেঞ্জ করে ভূত কেন? কেন? দারুণ প্রশ্ন করেছিস। অ্যাকচুয়ালি আমার মোটিভেশনাল ভিডিও দিয়ে শুরু নয়, আমার একদম জার্নিটা শুরু হয় গান গেয়ে। তো তখন আমার গান আমি গাইতাম, ইউটিউবে ছাড়তাম, এবং সেই গানগুলো মানুষ শুনতো। খুব বেশি সংখ্যক মানুষ নয়, অল্প সংখ্যক। তো তারপরে গিয়ে আমি দেখলাম যে গানের আমার প্রচার সেরকম হচ্ছে না সেই সময়, 2017-18। তো তখন আমি করলাম 2018-19 নাগাদ, তখন গানগুলোতে আমি যে কথাগুলো লিখতাম সেগুলোকে মোনোলগের মতো করে বলা শুরু করলাম। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যেখানে কিনা হচ্ছে এরকম সামনে একটা ছবি এবং পিছনে কেউ একজন বলছে, এটা ইউটিউবে বা ফেসবুকে মানুষ শুনলো, এবং তার আগেও অনেকে করেছে, কিন্তু একদম নতুনভাবে বা এই সময়টাতে করলাম, এবং সেটা পরিচিতি পায়। সেখান থেকে আমার একটা ভিউয়ারশিপ আসে ভালো রকম। তারপর গিয়ে আমি, যেহেতু আমার গানের মধ্যে অনেক মোটিভেটিং কথা থাকতো, আমি ভাবলাম যে কেননা তাহলে এই কথাগুলোকে আমি আরেকটু স্ট্রং বেস নিয়ে বলি। তো তখন মোটিভেশনাল ভিডিও। এবার ভূতের কথা তুই যেটা আমায় জিজ্ঞাসা করছিস, যে ভূত আমার খুব প্রিয় একটা সাবজেক্ট, এবং আমি মন থেকে এই সাবজেক্টটাকে খুব ভালোবাসি। মানে এটা শুধুমাত্র টাকা কামানোর জন্য নয়, এই সাবজেক্টটাকে আমি ভালোবাসি। ভূত বল, রিসেন্টলি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা বল, তন্ত্র বল, আমি খুব বেশি জানি না, কিন্তু আমার জানতে খুব ইচ্ছে করে। তো আমি খুব ছোটোবেলায় আমি
মানে একটা শো শুনতাম যেখানে কিনা এরকম মানুষের ঘটনা শোনানো হয়। তো আমি ছোটোবেলায় স্কুলে যখন যেতাম রোজ বাড়ি থেকে এরকম ঘটনা শুনে যেতাম আর গিয়ে স্কুলে বন্ধুদেরকে বলতাম, জানিস এরকম। আর আমার স্যার, সায়ক স্যার নাম ওনার, আমি ওনার কথা সমস্ত জায়গাতে বলি, উনি আমাকে প্রচণ্ড এই ছোটোবেলা থেকে ভূতের ঘটনা, ভূতের গল্প শুনিয়ে এসছে এবং বলেছে শুনবি একটা সত্যি ঘটনা বলি তোকে, শোন। এবার এই সত্যি ঘটনা বললেই না আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করতো, যে কী ঘটনা স্যার শুনি। তো স্যার আমাকে তখন বললেন যে গৌরব, তোকে কিন্তু আরও কাজ করতে হবে। তো সেই সময়ে আমি দেখলাম যে ওকে, আমায় যখন লোকে চিনছে, আমার প্রেতকথার যখন 15,000 সাবস্ক্রাইবার, তখন আমার মেন চ্যানেলে 3 লাখ সাবস্ক্রাইবার। কিন্তু আমি আমার মেন চ্যানেল থেকে কখনো প্রেতকথাকে প্রমোট করিনি, না, কখনো প্রমোট করিনি, কারণ আমার টার্গেট এটাই ছিল যে প্রেতকথা যেন স্বতঃস্ফূর্তভাবে বড় হয়, প্রেতকথা যেন এমনভাবে না কারণ নামে বড় হয়ে যাচ্ছে বা আমার মুখ দেখে বড় হয়ে যাচ্ছে, এটা যেন না হয়। আমার ট্যালেন্ট, আমার কোয়ালিটি, আমার অডিয়েন্সের পাঠানো ঘটনার কোয়ালিটি, এটার মাধ্যমে যদি প্রেতকথা পপুলারিটি পায় তাহলে সেটা বেটার। তো তখন আমি ভাবলাম যে ওকে, নাও আই হ্যাভ আ মাইক। তখন আমার কাছে একটা মাইক ছিল, আমার কিছু অডিয়েন্সও আছে, এমন কিছু করা উচিত যেটা মানুষ শুনতে চাইবে এবং আমার শখের সাথে সেটা আমার শখকে পূরণ করবে। তখন আমি ছোটোবেলার কনসেপ্টটাকে একদম অনস্ক্রিন নিয়ে চলে আসি, যে চলো ভূতের ঘটনা বলি, লোকে শুনুক, দেখা যাক কী হয়। ভূতের ঘটনা তোমার ক্ষেত্রে আমি বলছি, মানে তোমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই, যে এখন কি কোথাও তুমি ফিল করছো যে ভূতটা একটা মানে তাড়াতাড়ি গ্রো করার উপায় হয়ে যাচ্ছে? আমার ফিল করার কিছু নেই। এখন যারা কাজ করছে, আমি বহু ছেলে মেয়েকেই দেখছি তারা ভূতের গল্প বলছে বা ভূতের ঘটনা বলছে, বা বহু চ্যানেল তো দেখেছি আমাদের প্রেত কথারই পুরো হুবহু সেম। এবং তাতে আমার কোনো যেমন অসুবিধে নেই, কারণ হতেই পারে আমিও কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়ে শুরু করেছিলাম। আমাকে দেখে যদি ইন্সপায়ার্ড হয়ে 100টা ছেলে মেয়ে তাদের চ্যানেল তৈরি করতে পারে, তাহলে সেটা আমার জন্য প্রাপ্তি। কেউ স্বীকার করুক না করুক, কিন্তু প্রাপ্তিটা তো আমারই হয়। মানুষ তো সত্যিটা জানে যে প্রেত কথা কবে থেকে চলছে। তো আমি যখন শুরু করেছিলাম তখন তো পুরো ফাঁকা মাঠ, তখন তো কিছুই নেই। প্রথম একটা ফাঁকা মাঠের মধ্যে তুই একটা বাড়ি বানাচ্ছিস। এবার তারপর আশেপাশে ফাঁকা মাঠ যখন থাকবে তখন তো বাড়ি তৈরিই হবে, জনবসতি তো গড়ে উঠবে। এবং যদি সেটা সহজে গ্রো করার মাধ্যম যদি কারোর মনে হয়ে থাকে, তাহলে আমার মনে হয় তাকে সেটা ততটাই ডেডিকেটেডলি করা উচিত, তাহলেই সহজে গ্রো হবে। ভূত নিয়ে কথা বললেই যে গ্রো হবে তা নয়, কথা বলার ধরন থাকতে হবে, আমাদের পড়াশোনা থাকতে হবে। আমি হঠাৎ করে আমি উচ্চারণ জানি না, আমি কথা বলতে জানি না, বা আমি কি করে একটা গ্যাজেটকে ইউজ করব সেটা জানি না, কোনো জ্ঞান ছাড়া যদি আমি ভূতের গল্প বলতে আসি, তাহলে কিন্তু ব্যাপারটা খেলো হয়ে যাবে। তখন যতই ভূত ট্রেন্ডিং টপিক হোক না কেন, তুমি পপুলারিটি পাবে না এটার মাধ্যমে। এবার তোমার যদি বাকি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে, তাহলে ডেফিনেটলি। আমার একটা জিনিস এই ক্ষেত্রে ভাল লাগে, না আমি জাস্ট তোমাকে শেয়ার করছি, যেটা হচ্ছে একটা সময় ধরো আমি তোমাকে বললাম যে কমেডি ভিডিও এইসব বানাতাম, তো তখন আমরা কি ট্যাগ ইউজ করতাম, ধরো বাঁকুড়া মিম শর্ট, বিএমএস, বঙ্গাই। তো এখন কি হচ্ছে, এখন যখন অন্যরা কেউ সবে শুরু করছে পডকাস্ট বা কিছু, তখন যখন দেখছি যে না আমাদের ট্যাগটা ইউজ করছে, এটা তো দেখা যায়, ওটা বেশ মানে অনেকে হয়তো এই ক্ষেত্রে রেগে যেতে পারে, আরে আমাদের ট্যাগ ইউজ করছে, এটা কিছু রাগার কিছু নেই। উল্টে আমার খুব ভালো লাগে যে আচ্ছা আমাদের মানে একসময় আমরা এটা করতাম, এখন আমাদের দেখে লোকে এটা করছে। ঠিক 100বার এটা খুব আনন্দের ফিলিং। এবং এখানে কোনো রাগ, কোনো হিংসা বা কোনো কম্পিটিশনের কিছু নেই, কারণ প্রত্যেকের কপাল ভাই প্রত্যেকের নিজের। এটা আমিও বলি, ভগবান যাকে যা দিয়েছে, প্রত্যেকের স্ট্রাগল আলাদা করে দিয়েছে, প্রত্যেককে কিছু কমতি দিয়েছে, প্রত্যেককে কিছু বেশি দিয়েছে, যেভাবে ইউজ করে। এটা আমিও বলি যে কপাল কেউ কারো ছিনিয়ে নিতে পারে না, যার যতটুকু ততটুকুই হবে, যেটুকু লেখা আছে তত, এবং সে যতটা এফর্ট দেবে ততটাই হবে। হার্ড ওয়ার্ক অ্যান্ড এফর্ট। আমি তো খুব বলি, আমি প্রিয়াঙ্কাকে খুব বলি যে প্রিয়াঙ্কা, আমার থেকে কোয়ালিটি এবং ট্যালেন্টেড মানুষ প্রচুর আছে আমার আশেপাশে। আমার থেকে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরাও আমার থেকে অনেক ভালো তারা কথা বলে, আমার থেকে অনেক ভালো তারা একটা গল্প বলে মানুষকে দাঁড় করিয়ে রাখতে পারে। কিন্তু কেন যেন আমাকে লোকে শোনে, তার কারণ আমি প্রচণ্ড হার্ড ওয়ার্কিং। কারণ 2020 সাল থেকে এখনও পর্যন্ত আমাদের 4 বছর হলো প্রেত কথার, 5 বছরের পথে আমরা চলেছি। এই 5 বছরে এমন একটা শুক্রবার শনিবার নেই যেদিন আমরা এপিসোড দিইনি, এবং যদি না দিয়ে থাকি তাহলে পরে সেটা পুষিয়ে দিয়েছি সোমবার দিয়ে। কখনো আমি হয়তো বাইরে আছি, পুরীতে ঘুরতে গেছি, দার্জিলিং গেছি, সিকিম গেছি, যেখানেই যাই না কেন এপিসোড কিন্তু এসছে। মানুষ বলেছে যে তুমি তো ঘুরতে গেছো, এপিসোড আসবে না? না, এপিসোড আসবে। তো হার্ডওয়ার্ক একটা বড় কি ফ্যাক্টর। হ্যাঁ, আর প্লাস ইউটিউবের অ্যালগোরিদম তো আছেই, ওটাকে তো অ্যালগোরিদম তো আছেই, যদিও আমি অত বেশি ভাবি না এসব। বাট
আমি অ্যালগোরিদম দিয়ে একটা কোয়েশ্চেন করি যে কোথাও কি অ্যালগোরিদম তোমাকে এক্সপেরিমেন্ট করতে দেয় না? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো তাই। যেমন দেখ, মানুষকে যেভাবে আমরা তৈরি করি শুনিয়ে 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 মানুষ সেই চ্যানেলটাকে সেভাবে শুনতে চায়, এবং এটাই অ্যালগোরিদম। এবার হঠাৎ করে, যেমন রিসেন্ট আমি একটা মার্ডার স্টোরি করেছি, এবং সেটা অন্য রকমভাবে করেছি। যে মার্ডার স্টোরিটা করেছি এমনভাবে যেখানে কিনা এসে আমি ডিরেক্ট ঘটনাটা বলছি না, আমি একটা স্ক্রিপ্টিং করে সত্যিকারের ঘটনাটা বলেছি। অনেকেই লিখেছে যেটা আমাদের পছন্দ হয়নি, অনেকে বলেছে প্রেত কথার ফ্লেভার পাইনি, অ্যালগোরিদম চেপে দিয়েছে যেহেতু মানুষ হয়তো কখনো ইন্টারেস্ট কোনো জায়গায় পায়নি। তো আমি তাদেরকে বলেছি যে দেখো, এটাকে প্রেত কথা ভেবে শোনো না, এটাকে একটা অন্য কন্টেন্ট ভেবে শোনো, তাহলেই তো তুমি ফিলটা পাবে। কিন্তু ওই যে যখন প্রথমেই একটা ভিউয়ারশিপ চেপে যায়, তখন অ্যালগোরিদম পুরো ভিউয়ারশিপটাকে চাপিয়ে দেয়। তো দেখ, আমার মনে হয় 5টা 10টা করার পর আর না অ্যালগোরিদম খুব একটা ম্যাটার করে না তখন। জানি না কে কীভাবে নেবে। হ্যাঁ, অনেকেই যারা নতুন করছে তারা বলবে না অ্যালগোরিদম তো অনেক বড় ব্যাপার, কিন্তু আমার মনে হয় অ্যালগোরিদমের থেকেও বড় ব্যাপার ওই যে হার্ডওয়ার্ক। এটা আমিও মানি, কারণ আমি তোমাকে যেটা বলছিলাম যে আমি জানি আমি তন্ত্রের ভিডিও, স্পিরিচুয়াল ভিডিও, আমি ম্যাক্সিমাম স্পিরিচুয়াল ভিডিও করেই উঠেছি যদি বলি। তো স্পিরিচুয়াল ভিডিও দিলে বা তন্ত্রের ভিডিও দিলে, আর ভূতটা তো ওটা তো কমন, ওটা বলে লাভ নেই, ওটা আর বলছি না। তো এইগুলো দিলে আমার ভিউ আসবে, তাও আমি ব্রেক করে কিন্তু উল্টো দিকে যাই, ডক্টর দিই, ওগুলোর ভিউ পাস না। না ডক্টরে পাই না, বাট আমি হিউম্যান ট্রাফিকিং নিয়ে একটা করেছি, ওটা কিন্তু খুব ভালো ভিউ পেয়েছি। মোদ্দা গল্প হচ্ছে ভাই থাম্বনেলে, এবং প্রথম একটা যদি লম্বা পডকাস্ট হয়, প্রথম 5 মিনিট লোকটা কি কথা বলছে, প্রথম 5 মিনিটে যদি লোকটা, যেমন ধর আমাদের এই পডকাস্টটা কারা দেখবে? যারা ধর আমার অডিয়েন্স, 1 2 নম্বর, যদি আমি এই সময় খুব হট ট্রেন্ডিং টপিকে থাকি, যেমন আমার রিসেন্ট রেজিস্ট্রির সময় ছিল, এই সময়টায় যদি তুই আমার সাথে পডকাস্ট করতিস, তাহলে তোর পডকাস্টটা হয়তো মিলিয়ন ভিউ হয়ে যেত। এবার বা ধর হয়তো আমি প্রথমে এমন কিছু কথা বলে দিচ্ছি যে এই কথাটার মধ্যে চটকধারি কিছু আছে, মানুষ শুনছে। তো প্রথমেই যদি ধর জ্ঞানগম্যির কথা বলছি, যেমন আমরা আজকে বলছি, তো এইটার যেমন আমি জানি এই ধরনের পডকাস্টের ভিউয়ারশিপ স্লো ভিউয়ারশিপ, ধীরে 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 করে ওঠে। এবং তোকে যেটা বলছিলাম যে তুই যেমন বললি যে উন্মেষের সাথে তুই পডকাস্ট করেছিস, আমি বললাম যে এটা এভারগ্রিন কন্টেন্ট, কারণ 10 বছর বাদেও কন্টেন্ট ক্রিয়েট করবে, এবং 10 বছর বাদেও ওর ফ্যান বেস থাকবে, এবং ওর ফ্যানরা 10 বছর আগের উন্মেষকে দেখার জন্য, বা নতুন ফ্যান বেসরা 10 বছর আগে দাদা কেমন ছিল তাকে দেখার জন্য ভিডিওটা খুলে দেখবে। আমি ওর জন্যই চেষ্টা করি যে আমি চাইলেই ওই শুধু ভূত নিয়ে বলেছি, কিন্তু ভূতের গল্প কিন্তু তোমার সাথে করিনি। কিন্তু মানে আমি কি বলবো, যে আমি চাইলেই ভূতের গল্প দিয়েই শুরু করতে পারতাম, যাতে করলি না কেন, করলে তো মানে ভালো ভালো। আমি অনেস্টলি আমি অলওয়েজ ফোকাস করি কন্টেন্টে, যে আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি, মানুষের ভেতর থেকে যেটা জানতে চাইছে সেটা যেন বেরোয়। না, এটা ঠিক, এটা খুব খুব মানে ভালো উদ্যোগ, এটা খুব ভালো একটা মাইন্ডসেট। ওর জন্য আমি ওটা চেষ্টা করি। আর তুমি যখন প্রথমবার ভাইরাল হলে, সেই সময় তো খুব খুশি একটা তো হয়, মানে এটা তো আমারও হয়েছে, দারুণ। হ্যাঁ, তো তখন পাশ দিয়ে বাবা মাকে কেউ বলছে এই তোমার ছেলেকে দেখলাম, এই দেখলাম, তো ওই টাইমের খুশিটা আর এখন তো তুমি সাকসেসফুল, এই টাইমের খুশিটা, এর মধ্যে কি কেউ কোনো ডিফারেন্স পাও? দেখ, প্রথমত আমি একটা জিনিস বলি, যে আমি সাকসেসফুল নই। সাকসেস ব্যাপারটা না খুব লং টার্ম একটা ব্যাপার। মানে এটা হচ্ছে অনেকটা ধর আবহাওয়া এবং জলবায়ুর মতো। আবহাওয়া একটা শর্ট স্প্যানকে ডিফাইন করে, এবং জলবায়ু অনেক দিনের আবহাওয়াকে একসাথে একটা 35 বছর না কত বছর, অনেক ছোটোবেলা পড়েছিলাম মনে নেই, বোধ হয় 35 বছরই ছিল, ওই বছরটার আবহাওয়াকে ডিফাইন করে। তো সাকসেস না এরকম ব্যাপার, মানে জলবায়ুর মতো। 50 বছর বয়সে গিয়ে আমাকে লোকে যদি বলে হ্যাঁ এই লোকটা সাকসেসফুল, তাহলে আমি সাকসেসফুল। এখন যেগুলো হচ্ছে সেগুলো সব অ্যাচিভমেন্টস। এখন হচ্ছে ওই খেলার মাঠে 1 রান 2 রান, মাঝে মাঝে 4 রান, মাঝে মাঝে 6 রান, এইটা সাকসেস হচ্ছে। সেঞ্চুরি করে হাত ব্যাটটা এরকম করে তুলে দর্শককে দেখিয়ে মাঠ থেকে বেরোনো, এটা হচ্ছে সাকসেস। তো তখনের যে আনন্দটা, সেটা তো মানে ওটার যে পিওরিটি ছিল, ওই আনন্দটা, যেমন চায়ের দোকানে বসে দেখছি হুড় করে লাইক ঢুকছে। কেন ঢুকছে? রোজ বিকেলবেলা চায়ের দোকানে গিয়ে বসতাম, চা খেতাম, সিগারেট খেতাম, দৌড়ে গিয়ে বাড়ি গেছি, বাড়ি গিয়ে না যারা যারা শেয়ার করেছে, যারা শেয়ার পর্যন্ত করেছে, তাদেরকে গিয়ে অবধি রিপ্লাই করছি। আচ্ছা, এত আনন্দ, মানে যে মানুষ আমার কাজটা দেখছে, মানে এইটা ভেবে না যে দেখ যখন আমি শুরু করেছি তখন তো আর এরকম না যে ওমা ইউটিউবার হয়ে গেলে এত বাটনস চলে আসে, প্রচুর টাকা কামানো যায়, বা তোমার জীবন চেঞ্জ হয়ে তুমি সেলিব্রিটি হয়ে যাবে, পাবলিক ফিগার হয়ে যাবে, লোকের রাস্তায় দেখলে ছবি তুলবে, এইসব তো কনসেপ্টই নেই মাথার মধ্যে তখন। কনসেপ্টটা, কারণ তখন বাংলাতে তো ইউটিউব ব্যাপারটাই খুব নতুন, খুব নতুন।
তো সেই সময় এইটা ভেবে আনন্দ লাগছে যে ওকে, মানে আমার কাজটা মানুষ শুনছে এবং মানুষের পছন্দ হচ্ছে এবং আমি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি। এই আনন্দটা অদ্ভুত আনন্দ। তখন এত কিছু অ্যালগোরিদম ছিল না মাথায়। তখন এটা ছিল না যে পরের কন্টেন্টটায় ভিউ আনতে হবে, ভিউ আনার জন্য এই থাম্বনেল এরকম বানাতে হবে, না না এই থাম্বনেলের কালার চেঞ্জ করতে হবে, এত ছেড়ে দিয়েছি, হয়ে গেছে ভিউ। ওটার আনন্দ একটা। আর এখনের আনন্দটা ডিফারেন্ট, মানে এখন তো আরও বড় লেভেলে কাজ করার জন্য মানে অলরেডি চলছে, সেগুলো সারপ্রাইজ থাক মানুষের জন্য, মানুষ জানতে পারবে মানে এমন কিছুই হচ্ছে যেটা খুবই বড়, এমন কিছু কাজ আসছে হয়তো, তো সারপ্রাইজ থাক, মানুষ জানতে পারবে এখনের অ্যাচিভমেন্টসগুলো এগুলো। এখন মানুষ মানে তুমি পরিবর্তন হতেও চাইছো কোথাও, যে মানে পরিবর্তন ইন দ্য সেন্স ওই একটা তো ভূত করছোই, তুমি ভূত করছো মাঝে মাঝে, আমি দেখি মোটিভেশন শর্টসগুলো তুমি এখন কন্টিনিউ করো, আগে মিডিলে প্রায় বন্ধই করে দিয়েছিলে। হ্যাঁ, তো এখন নতুন কিছু পাওয়ার চেষ্টা যাকে বলে। হ্যাঁ, কি বলতো ব্যাপারটা, তুই সারা জীবন তো এই পডকাস্টটা, তুই সারা জীবন কি এই ঘরটাতে পডকাস্ট করবি না? তুই যখন প্রথম শুরু করেছিলি অন্য জায়গায় করেছিলি, আজ অন্য জায়গায় করিস। তুই খেয়াল করে দেখবি তোর ফার্স্ট এপিসোডে তোর কথা বলার ধরন আর আজকের এপিসোডে তোর কথা বলার ধরনের মধ্যে অনেক চেঞ্জ। তুই অনেক কনফিডেন্ট হয়ে গেছিস, তোর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। তো প্রথম একটা আড়ষ্টতা থাকতো। তো চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট, চেঞ্জ একমাত্র কনস্ট্যান্ট। তো আমি প্রত্যেক বছর, এটাকে আমি আজকে বলে না, তুই যদি আমার প্রত্যেক বছরের প্যাটার্ন খেয়াল করে দেখিস, আমি প্রত্যেক বছর কিছু নতুন কাজ করেছি, চেষ্টা করেছি। যেমন প্রথমে মনোলগ করেছি, মোটিভেশনাল ভিডিও বানিয়েছি, মোটিভেশনাল ভিডিওজ তার মধ্যেও চেঞ্জেস এনেছি, কখনো রাস্তায় বেরিয়ে বানানোর চেষ্টা করেছি। দেখ, ফ্লপ হয়েছে কি হিট হয়েছে ম্যাটার করে না, করার চেষ্টা তো করেছি। ভ্লগিং করেছি, শর্ট ভ্লগস করেছি, প্রেত কথা তো আমার সাথে সবসময়, তো আমার মানে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে আমার সাথে। প্রেত কথা করেছি, প্রেত কথা থেকে ওটাকে পডকাস্টে নিয়ে চলে গেছি, ঠিক আছে, গান বাজনা করেছি। এখন পুরোপুরি ভয়েস অ্যাক্টিংয়ে খুব বেশি ফোকাস করছি, অডিও ড্রামাতে অনেক ফোকাস করছি, ডিরেকশনটা কী করে অডিও ড্রামাতে হয়, স্ক্রিপ্টিংটা কী করে হয়, একটা গোটা অডিও ড্রামার মিক্সিংটা কীভাবে হবে শিখছি। আমার থেকে আরও যারা সিনিয়র্স আছেন তাদের কাছ থেকে শিখছি, গিয়ে স্টুডিওতে বসে থাকছি। তো আজ থেকে 5 বছর আগেও আমি গিয়ে স্টুডিওতে বসে থেকে মিক্সিং মাস্টারিং শিখেছি গানের। আজ 5 বছর বাদে যখন মানে অলরেডি আমার কাছে হয়তো মিলিয়ন সাবস্ক্রাইবার আছে বা পপুলারিটি আছে বা সমস্ত কিছুই আছে, যেগুলো একজন ইউটিউবার নতুন শুরু করার সময় ভাবে যে আমার এটা চাই বা এইগুলো হলে দারুণ হবে, সেগুলো আমার কাছে আজকে আছে। কিন্তু আমার মনে হয় যে যেটা অনেক বেশি দরকার আমার, সেটা হচ্ছে নলেজ। তো এই নলেজটার জন্য আজও আমি স্টুডিওতে গিয়ে বসে থাকি এবং আজও আমি শিখি আমার থেকে বেটার লোকদের থেকে। কোথাও এক্ষেত্রে ইগোটা কাজ করে না, শেখার ক্ষেত্রে কিসের ইগো? আমি রূপম ইসলামের একটা কথা আমার খুব মনে গেঁথে গেছিলো একবার। রূপম ইসলামের একটা কথা বলেছিল যে কাজ চাইতে কোনোদিনও মানে ইগো, অহংকার এগুলো আনবে না। কাজ তো কাজ করার জন্যই তো জন্মেছি। যদি কাজ না শিখি, যদি আমাকে কাজ কেউ না দেয়, ধর এমন হলো আজ থেকে 5 বছর বাদে আমার চ্যানেলগুলো থাকলো না, কথার কথা বলছি, ঠাকুর করুক না হোক, থাকলো না। এবার সেই সময় তোরা খুব ভালো কাজ করছিস, তোরা একজন বড় বড় ইউটিউবার হয়ে গেছিস, বড় কাজ করছিস তোরা যদি সেই সময় আমাকে না ডাকিস কাজের জন্য, আর আমি যদি তোকে বলতে লজ্জা পাই যে আমাকে একটা কাজ দিবি, তাহলে তো লসটা কার? আমারই তো লস। আমিই তো কাজ করতে পারলাম না, আমিই তো নিজেকে প্রকাশ করতে পারলাম না। তো এখানে ইগো মানে এই ব্যাগেজটা একদম রাখা উচিত না আমার মনে হয়। মানে আমার তো আসে না, কারণ আমি আমার থেকে সিনিয়র লোকদের থেকে শিখছি, যারা আমার থেকে বেটার জানে, যারা আমার থেকে বহু বছর আগে থেকে কাজ করছে। তুমি যখন একটা কথা বললে, আমি এই কথাটাই আসবো যে এক সময় হয়তো থাকবে না, যে কারোর লাইফেই হতে পারে যে হয়তো থাকবে 5 বছর বাদে আমি নিজেও না থাকতে পারি, না সেটা আমি চাই না, বাট ইট ইজ রিয়েলিটি। যেটা রিয়েলিটি সেটা রিয়েলিটি ভাই। মানে আমাদের তো মানে ওরকম কোনো লিখে দেয়নি কেউ আগে থেকে যে তুমি এই থাকবে, তোমার জীবনে এইটা হবে, এটা হবে, এটা হবে। যতদিন আছো শেখো, কাজ করো। জীবনে কঠিন সময় এসছে? আরে প্রচুর, জীবনটাই তো কঠিন। ওই সময়টাকে কিভাবে দেখো তুমি, মানে হ্যান্ডেলও কিভাবে করেছো? আগামী দিনেও হয়তো আসবে, বাট কোনো একটা সময় যেটা তোমার মনে হচ্ছিল যে আর পারছি না, এরকম কি কোথাও? দেখ, আর পারছি না বলে আমার কোনোদিনও মনে হয়নি। আচ্ছা। কারণ আমি খুব আমি এই সব ব্যাপারে খুব স্ট্রং মানুষ। যাই হয়ে যাক না কেন, আমি আমার নিজের আমি এত বেশি গান বাজনা, আনন্দ করা, প্রত্যেকটা মুহূর্তের মধ্যে বেঁচে থাকা, এই জিনিসগুলোকে আমি এত বেশি ফোকাস করি যে আমার কাছে ওই হেরে যাওয়া, আর পারবো না, আর করবো না, এই জিনিসগুলো নেই।
আর যদি হেরেও যাই তাহলে সেটাও আমার কাছে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় যে ওকে, মানে জীবনে বহু জায়গায় হয়েছে যে যেটা ভেবেছিলাম সেটা হয়নি, সেটা তো 2 বছর বাদে হয়েছে, তা বলে কী করবো। তো জীবনের কঠিন সময় গেছে, যখন ইউটিউব স্টার্ট করব সেই সময়টায় খুব কঠিন একটা সময় ছিল। মানে আমাদের ফ্যামিলির তো টাকা পয়সার ব্যাকগ্রাউন্ড একদমই ভালো ছিল না। বাবা একটা খুব মানে সামান্য, মানে আমরা খুবই মানে গরিব ঘরের, নিম্ন মধ্যবিত্তও বলবো না, আমরা একদম গরিব ঘরের ফ্যামিলি। এবং বাবা সেই সময় যে চাকরিটা করতেন, মালিকের প্রচুর বয়স হয়ে গেছিলো, আমেরিকান কোম্পানি ছিল, তারা কোম্পানি উঠিয়ে নিয়ে চলে গেছিলো, বাবার চাকরি চলে গেল। মা হচ্ছে একটু টিউশন পড়াতো, বাবা ওই যে টাকা আনতো সেটা দিয়ে আমার পড়াশোনা, মানে আমার পড়াশোনা, পোশাক আশাক, খাওয়ার দাওয়ার, এটার বাইরে আর আমাদের কোনো লাক্সারি ছিল না। এর বাইরে আর অন্য কোনো যে সিনেমা দেখতে যাব এই লাক্সারিটা ছিল না, বা ধর কোনো একদিন রেস্টুরেন্টে গিয়ে খাবো এই লাক্সারিটা ছিল না। আমার বন্ধু বান্ধবদেরকে আমি যেটা দেখেছি, পাবে চলে গেল, এই সব লাক্সারি, মানে এইগুলো আমার কাছে সব স্বপ্ন আর কি। তো তারপর যখন ধর বাবার চাকরিটা চলে গেল, আরও ভেঙে পড়া। কিন্তু ওই যে বললাম না যে কাজ করে যাওয়া, দেখ আমি কাজটা থামাইনি। আমার বাবা আমাকে একটা ফোন কিনে এনে দিয়েছিল, যেই ফোনটা তোর ইএমআইতে কিনেছিল সেই সময়। তো ওই ফোনটা কিনে দেওয়ার পর আমি বাবাকে বলেছিলাম 23,000 টাকা দিয়ে ফোন কেন কিনলে, এই টাকা মানে দেওয়া তো কষ্ট আমাদের জন্য। বললো নে না, রাখ না। তো ওটাই আমার বাবা যে কি গিফট করেছিল, মানে বলে না যে বাবা মার আশীর্বাদ যার উপর থাকে ভাই, মানে আমি বলতে গেলেও আমার খুব মানে ইমোশনাল লাগে যে বাবা ওই ফোনটা দিয়েছিল, ওই ফোনটা দিয়ে ভিডিও করে আমি হচ্ছে তোর আজকে এই জায়গায়। ওই ফোনটা দিয়ে আমার ফার্স্ট ভিডিও, এবং ওই ফোনটা দিয়ে বাবার চাকরি চলে যাওয়ার পর ওই ফোনটার ভিডিও দিয়েই কিন্তু আমি ইনকাম করেছি, এবং আমি আমার ফ্যামিলিকে চালিয়েছি সেই সময়। সো মানে এগুলো বলতে গেলে আমার খুব ইমোশনাল লাগে, কারণ আমি খুব ভেতর থেকে ফিল করি এটা, যে মানে বাবা মায়ের আশীর্বাদটা যে কত বড় হতে পারে, এটা আমি আমার জীবনে প্রত্যেক মুহূর্তে ফিল করেছি, তাই হেরে যাওয়ার কোনো প্রশ্ন। আর কোথাও বাবার মানে মাহাত্ম্যটা আমরা সবসময় এই যে বলতে হলে আমি একটু হয়ে গেলাম, যাই হোক। একটু ইমোশনাল তো হয়ে গেলি হ্যাঁ, আর কি, চোখটা তো ছলছল হয়ে যায়। হ্যাঁ, তো আমরা সবসময় মা 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 করি। বাবা সারাদিন খাটছে, বাইরে যাচ্ছে, বাড়ি আসছে, আমরা কিন্তু কোনোদিন ওটা ফিল করি না যে সে কি করছে। সে যখন একটা কিছু দিচ্ছে সেটা আমাদের কাছে ভালো লাগছে, কিন্তু আমরা সবসময় মনে হয় যে না, মা খাটছে, মাকে দেখছি, অবভিয়াসলি মায়ের মাকেও প্রতি অনেক ভালোবাসি, বেশি হ্যাঁ দুর্বলতা। হ্যাঁ, ছেলেদের একটু বেশি, ছেলেদের এটা ক্ষেত্রে সব বেশি, ছেলেদেরই। একদম, একদম। কিন্তু মানে বাবা যে কি করে যে কোনো লাইফে, আসলে কি সেটা বলতো, দুজনেই তো খুব ইম্পর্টেন্ট। বাবার গুরুত্বটা যে কি সেটা যেদিন আমরা বড় হই তখন বুঝতে পারি, এবং মানে বাবা যে কত কিছু চেপে রেখে আমাদের জন্য কত কিছু করে। যাই হোক, এগুলো তো মানে খুবই মানে কমন কথা, কিন্তু খুব ডিপ কথা আর কি। এগুলো সবই অনুভূতি। অনুভূতি হলো বলে একটু ফিল হলে মানে তুইও হয়তো তোর বাবার কথা ভাবছিস যে বাবা কত কিছু তোর জন্য করেছে, বা কতটা স্যাক্রিফাইস করেছে তোর জন্য, এবং আজকে যখন তুই একটা ভালো পডকাস্ট করে বাড়ি ফিরিস, বা ভালো ভিউয়ারশিপ হয়, যখন দৌড়ে গিয়ে বাবাকে দেখা যে বাবা এ দেখো এটা 1 লাখ ভিউ হয়ে গেছে, বা মা দেখো এটাতে 2 লাখ ভিউ হয়ে গেছে, তখন যে না, পরিতৃপ্তিটা পাস। ব্যাপারটা হচ্ছে আমার মা বোঝে, আমার বাবা ব্যাপারটা অত বোঝে অতটা, না ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, দেখছে নিজের ছেলেকে 5 জন রাস্তায় বলছে, ঠিক আছে, মানে অতটা এক্সপ্রেস করে না ব্যাপারটাকে। বাবারা তো যেমনি মা, সবসময় কম হ্যাঁ মা এক্সপ্রেস করে, আর ওয়াইফও এক্সপ্রেস করে বিষয়গুলো। ও হ্যাঁ, তুই তো বিবাহিত, তোর তো আমি ছবিও দেখলাম সেদিন, হ্যাঁ, তো তুই জামাই ষষ্ঠীতে গেছিলি, সেই ছবি দেখলাম। হ্যাঁ, তো বাবারা মানে এক্সপ্রেস করে না, এটাই। যাই তোর হোক, বিবাহিত হয়ে কেমন লাগছে? ভালোই লাগছে, অনেক বছর হয়ে গেছে, ভালোই, এখনো ঠিকঠাক আছি, এখনো ঠিকঠাক আছি। প্রেম করে বিয়ে তো অসুবিধা হয়নি, সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। না, সব ঠিকই হবে। যাই হোক, ইমোশনাল দিক থেকে একটু বেরিয়ে আসি। আমরা। তো ফেলিয়ারের ভয় লাগে? দেখ, আগে এক সময় খুব ভাবতাম, খালি ইউটিউবের গ্রাফটা দেখতাম, যেদিনই একটু ডাউন হতো সেদিনই খুব ভয় লাগতো যে যদি হয়। এখন দেখা ছেড়ে দিয়েছি ভাই, মানে এইটার জন্য নয় যে মানে বিশাল কিছু করছি ওরকম বলে না, দেখে কি হবে, একটু ফালতু ডিপ্রেশন আসবে, হ্যাঁ। দেখবোই না, ইউটিউব স্টুডিওই খুলি না, ইউটিউব স্টুডিও দেখি না আমি কোনোদিনও। কন্টেন্ট দেওয়ার কথা দিচ্ছি, কমেন্ট সেকশন দেখি প্রেত কথার, আমি কন্টেন্ট ছাড়া বাকি অন্য কিছুতে আমি ফোকাসই করি। আমি একটাই ফোকাস শুধু ভাই, কন্টেন্ট এবং নলেজ। আমি শিখি, কন্টেন্ট বানাই, শিখি, কন্টেন্ট বানাই। আর কিছু দেখার আমার মনে হয় না যে মানে আমার খুব একটা প্রয়োজন আছে। কোথাও কি মনে হচ্ছে যে ভূতটাও স্যাচুরেটেড হয়ে যাচ্ছে? হলে হতে পারে, কিন্তু আমার তরফ থেকে হবে না।
মনে হয় যে মানে একটা হয় না যে একটা ইউটিউবেরও থাকে যে এটা ট্রেন্ডিংয়ে চলছে 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 5 বছর পর হয়তো থাকবে না বা 2 বছর পর থাকবে না। দেখ, ভূতের গল্প বা ভূতের ঘটনা এটা হচ্ছে এভারগ্রিন জিনিস, স্যাচুরেটেড হয়ে যাবে। স্যাচুরেটেড কখন হবে? ওই যে আবারও সেই পুরনো কথায় আসি, যদি একজন খুব খারাপ গল্প পাঠক বা খুব খারাপ একজন কথক যদি ঘটনাটা তোকে বলে, একদিন তুই আর শুনবি না। তো যেই মানুষটা নিজে প্রত্যেকদিন খাটছে, আমি অনেস্টলি আমার নলেজের পেছনে কাজ করছি, তো আমার মনে হয় যে ভয় থাকার কোনো কারণ নেই। কারণ আমি জানি যে 5 বছর বাদে যদি এই সেক্টরটা স্যাচুরেটেড হয়ে যায়, লোকে যদি আমাকে এইটা নাও শোনে, আমি এমন কিছু একটা ঠিক করে নেবো, এমনভাবেই ভূতের গল্পটা বলবো, বা এমনভাবেই একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করব যেখানে দাঁড়িয়ে মানুষ বলবে যে ওকে। যেটা তোমার কথা আমি বুঝলাম যে লাইফে চেঞ্জটা খুব দরকারও, মানে যেটা তুমিও করলে, আমার যেটা মনে হচ্ছে, যেটা তুমি বললে একটু আগে যে তুমি গান দিয়ে শুরু করেছিলে, তারপর তুমি মোটিভেশনাল ভিডিও করলে, ওটা ছাড়োনি, আমি জাস্ট তর্কের খাতিরে বলছি যে এটা করলে, তারপর তুমি ভূতে এলে, এবার তুমি ইভলভ করে কিন্তু স্টোরি টেলিং বা এরকম সামথিং যেটা বলছো সেটা করার চেষ্টা করছো। তো স্টোরি টেলিং হ্যাঁ। করছি, বা তোর এরপর আমার ইচ্ছা আছে ছোট ছোট হয়তো যদি শর্ট ফিল্মস বানানো যায়, আচ্ছা, বা ডকুমেন্টারিজ বানানো যায়। মানে ওই বিষয়টাকে নিয়ে ইভলভ করছো, না এবং হলে তো শুধু টিকে নিজের থাকাও কাজ যাবে না। নয়, বাইরের অন্যান্য কোম্পানিজদের সাথে কাজ করা, বড় ব্র্যান্ডসদের সাথে কাজ করা, তাদের কাছ থেকে শেখা, তাদেরকে নতুন কাজ ডেলিভার করা, এগুলো তো আমাদের কেরিয়ারের অংশ। ওটাই, মানে ওটা খুবই দরকার, খুব দরকার। মানে আমি যাকে দেখে ইন্সপায়ার হই, মানে যাই না কে কত মানে কিভাবে নেবে, রণবীর, মানে এটা রণবীর বলতে, আলাবাদিয়া, হ্যাঁ, হ্যাঁ, বলতে কোনো হ্যাঁ, দ্বিধা হ্যাঁ, নেই। হ্যাঁ, হ্যাঁ। না, ও তো ইন্সপায়ারিং পার্সোনালিটি। হ্যাঁ, তো আমি ওকে দুর্দান্ত দেখেছি, ও কাজ শুরু করে। করলো জিম দিয়ে, রান্নার ভিডিও বানাচ্ছে, এই বানাচ্ছে, ইয়ে করছে, বডি কিভাবে ডেভেলপ করব, স্মার্টনেস কিভাবে আনবো, এইগুলো করতে করতে পডকাস্ট, এবার পডকাস্ট যখন শুরু করলো শুধু ইউটিউবারদের নিয়ে করছিল, তারপর স্পিরিচুয়ালিটি আনলো, এখন তো সব রকমের করছে, আর কোম্পানি খুলেছে, এই খুলেছে। এবং ওর হ্যাঁ। পেছনে ফেরার আর কোনো না, দরকার নেই। মানে দেখ, আমার মানে আমিও ওকে খুব দেখি, আমারও খুব ভালো লাগে। এবং সবথেকে বড় ব্যাপার হলো যে আমার কাছে প্রাপ্তি, যেটা বলি না স্যাচুরেশনের জায়গাটা, আমার না মনে হয় স্যাচুরেশন আসবে না। তোকে আমি একটা জিনিস বলি, মানে বিয়ার বাইসেপসের পডকাস্ট তো ইন্ডিয়ার সবথেকে ভালো বিগেস্ট পডকাস্ট, এবং ওকে হচ্ছে হিন্দি বাংলা, মানে হিন্দি বাংলা ইংলিশ সমস্ত ভাষাভাষীর মানুষ দেখে। আমাদের প্রেত কথা, তোর আমাদের স্পটিফাইয়ের কথা বলছি, আমাদের প্রেত কথা একটা বাংলা পডকাস্ট, যেখানে মানুষ শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের লোক দেখে। অনেকে বলে তোমার তো বাংলাদেশের প্রচুর অডিয়েন্স, কিন্তু সত্যি কথা বলতে আমি তোকে খুলে দেখাতে পারি আমার বাংলাদেশের অডিয়েন্স তো 10%, আচ্ছা, ইন্ডিয়ান অডিয়েন্সই আমার 90%। আমি ভারতবর্ষ থেকেই সব থেকে বেশি ভিউয়ারশিপ পাই। তো এই পডকাস্ট, আমাদের প্রেত কথা পডকাস্ট, শুধুমাত্র বাংলা পডকাস্ট, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের একটা বাংলা পডকাস্ট, যে পডকাস্টটা গোটা পৃথিবীতে 54টা কান্ট্রিতে চলছে। এবং স্পটিফাইতে, এত বড় একটা দেশ আমাদের ইন্ডিয়া, যেখানে বিয়ার বাইসেপস, রাজসামানির মতো বড় বড় পডকাস্টার রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমাদের বাংলা পডকাস্ট টপ চার্টে 1 নম্বরে। হ্যাঁ, আমি দেখেছিলাম এবং তোমার স্ট্যাটাস। সেটা ওঠে নামে, প্রত্যেক দিনের হিসেবে হ্যাঁ, ওঠে হ্যাঁ। নামে, কিন্তু বাংলা পডকাস্ট হিসেবে টপ চার্টে 1 নম্বরে থাকা, হিউজ। আমার তো মনে হয় এটাই অনেক বড় প্রমাণ যে না, স্যাচুরেটেড হবে না, তুমি কাজটা আরও করতে থাকো, তুমি কাজটাকে চালিয়ে যাও, কারণ তুমি ফল পাচ্ছ, তুমি টপ চ্যাটে 1 নম্বরে নিজেকে দেখতে পাচ্ছ। তোমার নিচে বিয়ার বাইসেপস রয়েছে, রাজসামানি রয়েছে, সন্দীপ মাহেশ্বরী পডকাস্ট রয়েছে। এটা কোনো অহংকার বা ইগোর জায়গা নয়, এটা হচ্ছে একটা, মানে ইউনিভার্স তোমাকে একটা সাইন দিচ্ছে যে তুমি ভালো করে কাজটা করো, এর থেকেও বড় কিছু অপেক্ষা করছে তোমার জন্য। আমি ওটা দেখেছিলাম, তোমার 1 নম্বরে এসেছিল, ঠিক। দেখ, বাংলাতে মিডিয়া এগুলো কভার করে না, বাংলাতে হ্যাঁ। মিডিয়া আমার বিয়ে হয়েছে তাই নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে সেটা কভার করে। আরে সেটাই করো, মশলা হবে। করো, মানে এইগুলোকে প্রমোট করো, যে হচ্ছে বাংলাতে এরকম বাংলা পডকাস্ট গোটা ইন্ডিয়াতে টপ চার্টে গেছে, এটাকে প্রমোট করো, এটাকে দেখাও, এগুলোকে দেখাচ্ছ না। কোথায় কে কোথায় বগল চুলকেছিল, কে কার নাইটি পরে রাস্তায় বেরিয়েছিল, কে কোথায় গিয়ে থানকুনি পাতা বেটে কারোর মুখে লাগিয়ে দিয়েছিল, এগুলো যদি কন্টেন্ট হয়, মানে এগুলো যদি খবর হয়, মানে আমাদের বাংলার মানে খবরের ইয়েটা, স্তম্ভটা পুরো ভেঙে গেছে, স্তম্ভটা কেন আমাদের ভেঙেছে নেই। তোমার? খারাপ খারাপ ইনফ্লুয়েন্স, চটকদারিতা এবং পা চাটা, এর ওপর আর কি হতে পারে? আমি তোকে বলছি, তুই পডকাস্ট ছেড়ে দে, তোর 1 লাখ ভিউ তো হয়, তুই কালকে থেকে তুই রাস্তায় বেরিয়ে প্র্যাঙ্ক কর, তুই দেখ কত ভিউ পাস। তুই হাতের মধ্যে 10টা সোনার চেন পরে, তুই গলায় 10টা সোনার চেন পরে দাদাগিরি করতে যা তো রাস্তায়, তারপর 2টো পলিটিক্যাল ভাষণ দে, তো দেখ তোর কত ভিউ হয়।
তোকে রাস্তায় দেখলে লোকজন দাদা দাদা করে দেখবি 20টা ছেলে মেয়ে তোকে একদম মানে ভগবান বানিয়ে নিয়ে রাস্তায় হাঁটছে, এটাই হবে। এটাই হবে। কিন্তু তুই একটা প্রপার আর্টের কাজ কর, তোকে রাস্তায় হয়তো দেখে এরকম দেখে চলে যাবে, ওই ছেলেটা না পডকাস্ট করে। দিস ইজ দ্য রিয়েলিটি অফ বেঙ্গল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এটাই সত্যি, এটার মধ্যে দিয়ে হতে হবে। যাই হোক, আমরা অন্য টপিকে চলে গেলাম। কালকে খেলা দেখেছো? না, কালকে খেলা দেখিনি, কারণ ওই সময় আমি স্টুডিওতে ছিলাম, আচ্ছা, আমার রেকর্ডিং চলছিল সেই সময়। 19 নভেম্বরে তো দেখেছো? 19 নভেম্বর পাকিস্তানের সাথে? না অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনালটা, ওটা দেখেছিলে? ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনাল। ও হ্যাঁ, ওটা দেখেছিলাম, দুঃখ ওটা পেয়েছি। দেখেছিলাম, খুব দুঃখ পেয়েছিলাম। মানে হ্যাঁ, আমি, বাবানদা, অয়নদা, প্রিয়াঙ্কা, আমরা মিলে বসে দেখছিলাম। লাস্টে এলাম, ধর বন্ধ করার দেখবো না, বেরিয়ে যাই, আর ভালো লাগছে না। সেদিন সারাদিন বাড়িতে ছিলাম, আমরা বাড়িতে কত খাবার দাবার এনেছিলাম ওই খেলাটা দেখবো বলে। যাই হোক, আমরা বন্ধুরা, আমিও আরো বন্ধু আছে, সবাই মিলে দেখছিলাম। যেই প্রথম 3টে উইকেট পড়লো, মানে বিশাল ব্যাপার, কিন্তু তারপর লাস্টে বন্ধ করে বাইরে চলে গেছি। হ্যাঁ বাবা, ওদের ব্যাটিং লাইন আপটা, মানে ওদের যে প্রথম ওপেনার দুজনই যা খেলে দিল, আর কি মানে বলা, হেডকে আউট করা উচিত ছিল। মানে হেডের মুখটা দেখলাম, কালকে শান্তি পেয়েছি। হ্যাঁ, কালকে মানে কালকে সুপার হিটের ম্যাচ ছিল না? হ্যাঁ, কিন্তু নক আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। এবার কার সাথে পড়ছে? এবার পড়ছে ইংল্যান্ডের সাথে। ইংল্যান্ড আবার 22-এর যেটা সেমিফাইনাল হয়েছিল ওরকম, ওটাই চাপ। একটা আমি না ফলো করতে পারছি না রে, মানে আমার এত স্টুডিও ওয়ার্কস এত বেশি বেড়ে গেছে। মানে খেলার সময়টা 8টা, আর 8টার সময় আমার পুরো রেকর্ডিংটা স্টার্ট হচ্ছে, কখনো ডিরেকশনের কাজ থাকছে, কখনো এইটা দেখতে হচ্ছে, ওইটা, মানে এত কাজের মধ্যে থাকছি যে তার মধ্যে আর সময় হয়ে উঠছে না যে খেলা দেখবো। আমি খুব ইচ্ছে ছিল ওয়ার্ল্ড কাপটাকে পুরো ফলো করার, হলো না। আচ্ছা, আমি যখন মানে কালকের খেলাটাই বলি, আমি কালকে যখন দেখছিলাম, যখন ট্র্যাভিস হেড আউট হলো, তখন মানে সত্যি যে শান্তিটা পেলাম, আরে বুকে যেন জল নেমে গেল, যে কষ্টটা ছিল এতদিনে, সেই কষ্টটা শান্তি হলো। ক্রিকেট ফ্যান? হ্যাঁ, আমি প্রচন্ড। হ্যাঁ, আমি ফুটবলে কিছু বুঝি না, আমি মানে ওই ইস্ট বেঙ্গল মোহনবাগান করে আমি বুঝি না। ওয়ার্ল্ড কাপ দেখিস না? ফুটবল ওয়ার্ল্ড কাপ? হ্যাঁ, ওটা দেখি। আমি যেমন আর্জেন্টিনার বিশাল বড় ফ্যান। আচ্ছা, আমরা তো কেক কেটেছিলাম, ও আমি তো আচ্ছা, কেঁদে ফেলেছিলাম আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জেতার সময়। আচ্ছা, না আমার ওরকম কোনো ব্যাপার নেই, আমার হচ্ছে যে ভালো খেলে বেশ ভাল লাগে। মানে যেহেতু আমি কোনো টিমকে সাপোর্ট করি না সেরকমভাবে, ভালো লাগে খেলা দেখি। জার্মানির খেলা দেখি, ইয়ের খেলা দেখি, আর্জেন্টিনার খেলা দেখি, ব্রাজিলের খেলা দেখি, এই 3টে দেখি, আর কিছু দেখি না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আর ইস্ট বেঙ্গল মোহনবাগান আমি জানি না কজন কি সাপোর্টার আছে বাবা, আমি তো ইস্ট বেঙ্গল। ও আচ্ছা, না আমিও মানে বাঙাল। হ্যাঁ, ইস্ট বেঙ্গল। তো কিন্তু আমি মানে অ্যাজ সাচ ওরকম দেখিস না, হ্যাঁ, অত বেশি ব্যাপারটা নেই, ইন্টারেস্ট নেই। হ্যাঁ, এটা ফলো করার ব্যাপার, জানিস তো, মানে একবার ফলো করে ঢুকে গেলে তারপর ইন্টারেস্টটা লাগে। হ্যাঁ, ফলো না করলে হঠাৎ করে একটা ম্যাচ দেখে তোর সেরকম কোনো ফ্রুটফুল এবার ফিলিং হবে। এটা হতে পারে আমার গ্রো আপের জন্য। আমি ছোটবেলায় কোনোদিনও ফুটবল খেলিনি, আমি ক্রিকেট শিখতাম। এতে কোনো, আমার তো মনে হয় মানে এখানে এত কিছু ভাবারও কিছু নেই। হতেই পারে কেউ দেখে, কেউ দেখে না, কি আছে, কত লোক তো যে পডকাস্ট শোনে না। এক্স্যাক্টলি, এটাও ঠিক। এখন লাইফে কি চলছে? কাজ চলছে সবসময়, তাই। কাজ ছাড়া তুই কি জানতে চাস? সঠিক প্রশ্নে আয়। না মানে না, একটা হয় না যে কাজ চলছে, বাট আরো কিছু করার চেষ্টা করছি, বা মানে অন্য দিক দিয়ে যে এক একজনের আছে আমাদের এখানে এসেছে, হ্যাঁ বিজনেস করব কিনা। হ্যাঁ, দেখ, বিজনেস নিয়ে আমি কিছু ভাবিনি এখনো পর্যন্ত, কারণ ম্যাক্সিমাম ইউটিউবাররাই বিজনেস খুলে বসছে। হিন্দির দিক দিয়ে বলছি। রিসেন্ট একটা একাডেমি আমি করব, একটা চালাবো। আচ্ছা, মানে এটা চলছে, এটা ভালো কথা বললি। সেটা হচ্ছে যে অডিও, ভয়েস মডুলেশন এবং এই ইউটিউব জার্নিটা, বিশেষ করে ভয়েস মডুলেশনটা শেখাবে। এবং এটা শুধু আমি না, আমার সাথে আরো অনেকে রয়েছে যারা মানে অডিও জগতের রথী মহিরথী আর কি, তারাও থাকবে। এটা কি কোর্স টাইপ করবে না জাস্ট ওই কোর্সও করতে পারি, ক্লাসও করতে পারি। আমাদের এই জাস্ট মিটিং আছে সামনে, আমরা এটা এক্সিকিউট করব। মানে খুব ভালো ইকুইপমেন্টসের সাথে, ভালো স্টুডিওতে, মানে যেখানে সব বড় বড় কাজ হয়, মানে নেটফ্লিক্স থেকে শুরু করে সনি লিভ, ডিজনি, সবার কাজ হয় ওরকম জায়গাতেই আমরা এটা করব। মানে বেশ বড় অপরচুনিটি বাংলার ছেলে মেয়েদের জন্য, যারা শিখতে চাও ভয়েস মডুলেশন বা ভয়েসের কাজ, বা গল্প বলতে হয় কি করে, স্পিচ দিতে হয় কি করে, বা সমস্ত কিছু, এইগুলো আমরা ওখানে শেখাবো। এটা আমি আগেও করেছি। আগেও করেছি, ছোট স্তরে করেছি, 2 না 3টে সিজন করেছিলাম। আচ্ছা, এইটা বেশ বড় স্তরে করছি,
বড়োভাবে। মানে এটাই বিজনেস প্ল্যান আপাতত বলতে গেলে। হ্যাঁ, আর কিছু এটা খুব তেমন কিছু ছোট না। বিজনেস প্ল্যান। তারপর দেখা যাক, এখনো অনেক প্ল্যান আছে, আমি এখনো কিছু বলছি না, কারণ এক্সিকিউট হোক আগে সেগুলো, কারণ অনেক মানুষের সামনে সেগুলো আগে বলে লাভ নেই। তো এক্সিকিউট হোক, দেখা যাক ওগুলো মানে কি হয়। ডিজিটাল মিডিয়ায় ওইটা যেটা তুমি বলছিলে নতুন যেটা আসবে বা কিছু, আর অফলাইন ক্ষেত্রে এবার জানি না যেটা কোর্স করবে না অফলাইনই ওটা করবে, but- অফলাইন হবে, অনলাইনও হবে হয়তো, সেটা এখনো আমরা ঠিক করিনি। আচ্ছা। এরকম কোনোদিনও হয়েছে যে প্রিয় মানুষের কাছে কোনো কথা শুনে তোমার খারাপ লেগেছে, সেটা বহুদিন এফেক্ট করে রেখেছে? না না, আমি কারোর কথা ধরে রাখি না, 1 নম্বর বিষয়। আমি খুব চট করে রেগে যাই, আবার চট করে ঠান্ডা হয়ে যাই। মানে তোর সাথে আমার এক্ষুনি ধর একটা রাগারাগি, প্রথমত তো আমি খুব একটা বেশি রাগারাগি করে ফেলার লোক না, মানে আমি একটু ঠান্ডাই থাকি। এবার ধর হঠাৎ করে তোর সাথে আমার কোনো কারণে এখন ধর রাগারাগি হয়ে গেল, আমি সেটাকে পুষে রাখি না। মানে 5 মিনিট বাদেই হয়তো আমি হয়তো মানে তোর সাথে হয় নর্মাল হয়ে যাব, নইলে হয়তো এখান থেকে যদি চলে যাই আমি, হয়তো 2 দিন বাদে যদি তোর সাথে আমার কথা হয়, তুই মানে তোর মনেই থাকবে না, যে তোর মনেই হবে না যে তোর সাথে আমার কোনো ঝামেলা হয়েছিল। অত মনে, দেখ এত কিছু মনে রাখার সময় নেই, প্রচুর কাজ থাকে, প্রচুর দায়িত্ব থাকে মাথায়, প্রচুর জিনিস করতে হয়, তার মধ্যে না এই সমস্ত শিটসগুলো আমার ভালো লাগে না, যে মনে রাখবো কে কী করেছিল, কে কী বলেছিল। সেটা আমার সাথে অনেকেই খারাপ করেছে, অনেক কিছু, আর কী করবো, সেগুলো নিয়ে পড়ে থাকবো আজকে। তোমার জানি না এটা কিভাবে নেবে। তুমি এইমাত্র বলছিলে যে বাংলার মিডিয়া কন্ট্রোভার্সি চায়, আর রিসেন্টলি কন্ট্রোভার্সি হয়েওছে তোমার সাথে। হ্যাঁ, তো যখন কন্ট্রোভার্সি হচ্ছে তোমার সাথে, তখন প্রচুর তোমার ফ্যানরাই তোমার এগেনস্টে হয়ে গেছিলো। হ্যাঁ, তো একটা সময় তোমাকে ধরো কমেন্টেই দাদা তোমার বিগ ফ্যান এরকম সে তো করেই, তারাই তোমার এগেনস্টে দেখা গেলো রোস্ট ভিডিও করে দিয়েছে এরকম। হ্যাঁ রে, আমি তো এমন ছেলেকে চিনি যে যে আমাকে ফোন করে সাজেশন নিত, সেই তো হচ্ছে আমাকে নিয়ে রোস্ট করে দিল। তো এইটা যখন দেখো এইটা কেমন লাগে? কি আর বলবো, মানে খারাপ কি এদের লাগে? এদের বেড়ে ওঠাটা খারাপ। মানে আমি তোকে ভাই বললাম, আমি তোকে ভালোবাসলাম, তারপর তুই আমায় ভালোবাসলি, তুই আমাকে আমার থেকে সাজেশন নিলি বা আমার কাছে এলি সমস্ত কিছু, হ্যাঁ, তোর প্রবলেমে তুই আমাকে জিজ্ঞাসা করলি, তারপর তুই আমাকে কিস্তি মেরে দিলি বা আমি তোকে কিস্তি মেরে, তাহলে কী হলো? আমার পারিবারিক শিক্ষাটাই খারাপ। ওই বলে না যে দুধ দিয়ে কালসাপ পুষছো তুমি, হ্যাঁ। তো দুধ দিয়ে কালসাপ পুষেছি কী করবো আর? কালসাপ তো আর হচ্ছে আমার থেকে মানে বড় হয়ে গিয়ে কিছু করে ফেলতে পারবে না, কালসাপ কি আমাকে ডিভোর্স করিয়ে দেবে? কি যায় আর কিছু ফ্যান্স যাদের কথা বলছিস, দেখ মানুষের ওপিনিয়ন থাকবেই। যখন তুই পপুলার হবি, যখন তোকে নিয়ে আলোচনা হবে, যখন তুই আলোচনায় থাকবি, তখন তোকে এটাও দেখতে হবে যে হবে কী করার আছে। তার মধ্যে এই যে একটা মেয়ে আছে দেখি তো সবসময়, ও পুরো পেছনে পড়ে রয়েছে, ও সব মানে কমেন্টে গিয়ে এখনও, মানে ওই একটাই মেয়ে, ওর বাড়িতে কোনো কাজ নেই, ও হয়তো কোনো কাজকর্ম করে না, বা হয়তো বিয়ে হয়ে গিয়ে থাকলে হয়তো বরের টাকাতেই খায়, হয়তো কোনোই কাজ নেই। হ্যাঁ, মা বাবা সবাই মিলে হয়তো আলোচনা করে যে গৌরব তওয়াদারকে এটা লিখতে হবে। তো ও যদি মজা পায়, ও যদি এন্টারটেন্ড হয়, হোক না, কি আছে, হচ্ছে হোক। এবার দেখ আমি যেটা বলি যে এই যে কন্ট্রোভার্সিটা যেটা হয়েছে, সেটাতে মানে কিছু লোকজন যারা কিনা বোঝাতে চেয়েছে আমরা সবাই তোমার এগেনস্টে। তুই যদি ছবিটা দেখিস 50,000 না 54,000 লাইক পড়েছিল আমার রেজিস্ট্রির ছবিতে। তার মধ্যে আমি নিজেও ভিডিওতে বলেছি যে ওখানে তো 20,000 লাইক রিয়্যাক্ট, 22,000 লাভ রিয়্যাক্ট, তাহলে কত হলো এখানে? 44,000। তার মধ্যে আবার কেয়ার রিয়্যাক্ট আছে, তার মধ্যে যদি 2-3 হাজার লোক যদি ওখানে অ্যাংরি দেয়, হাহা দেয়, গিয়ে দুটো কমেন্ট করে, তাতে ভাই কি যায় আসে? এত মানুষের ভালোবাসা পাচ্ছে, এত মানুষ শুভকামনা দিচ্ছে, এত মানুষ আমাদেরকে সাপোর্ট করছে, এবং মানে আমার ওয়াইফ প্রিয়াঙ্কা, শি ইজ ট্যালেন্টেড, ওর একটা ম্যাচিউরিটি আছে, ও ভালো কাজ করছে, ওকে মানুষ ভালোবাসছে, ব্যাস ভালোবাসা নিয়েই বেড়ে ওঠা। কোথাও মনে হয় পার্সোনাল লাইফ তোমার কি যাচ্ছে সেটা না জেনে, মানে মানুষের হয়ে গেছে। দেখ আমারও ভুল ছিল, আমি আমার পার্সোনাল লাইফকে দেখিয়েছি, হ্যাঁ তাই তো মানুষ পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পেরেছে। এটাও আমার ভুল ছিল, ঠিক আছে। তো যাই হোক, তখন আমার বয়সও কম ছিল, তখন তো আর আমি এই ম্যাচিউরিটি নিয়ে বসেছিলাম না। আজকে 35 যখন আমার বয়স হবে, তখন তো আমি আজকের ম্যাচিউরিটি নিয়ে বসে থাকবো না। তো আমার তখন বয়স কত ছিল? তখন আরও কম বয়স, তখন আমার হয়তো 22-23 বছর বয়স। তো সেই সময় 22-23 বছরের একটা ছেলে ভুল করবে, তার ভুল সিলেকশন হতে পারে, তার জীবনে কিছু ভুল ডিসিশন হতে পারে। দিস ইজ নর্মাল, কোয়াইট নর্মাল। মানে আমার মনে হয় যে এটা যারা বোঝে না, তারা খুব ছোট মানসিকতার মধ্যে রয়েছে, তারা এখনও ম্যাচুরিটি আসেনি তাদের মধ্যে। আজকে ধর আমার থেকে একটা ছোটো বাচ্চা ছেলে, 22 বছরের ছেলে, ও ধর একটা 4-5 বছর প্রেম করে এসে বলছে দাদা আমার এই সম্পর্কটা ভালো লাগছে না, এই কারণে। কারণ 22-23 বছর বয়সে সেও বড় হয়ে গেছে, তার মধ্যে অনেক চেঞ্জেস এসছে, সে অনেক জীবনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে, সে এবার একটা কংক্রিট ডিসিশনে এসছে যে আমি এরকম একটা কাজ করতে চাই। তো আমার উচিত তাকে অ্যাপ্রিসিয়েট করা।
ওকে ফাইন, তুমি যদি মনে হয় যে তুমি এখানে ভালো নেই, তাহলে তুমি এটাকে টক্সিক করে দিও না, তুমি এটাকে সুন্দর করে ছেড়ে দিয়ে বেরিয়ে আসো, সময় নাও, এবং তোমার যেটা মনে হবে করার, যে কাজটা মনে হবে করার, তুমি সেটা করো, কিন্তু মেক শিওর দ্যাট তুমি এটা নিয়ে রিগ্রেট করছো না পরবর্তীকালে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি তো আর মানে ইনফ্লুয়েন্সার মানে তো আর এটা নই রে বাবা যে আমি একদম আয়রন ম্যান, আমার সাথে হতেই পারে না, আমি একদম মানে বিবেকানন্দের মতো একজন মানুষ, ভুলই করবো না জীবনে কোনোদিনও। ভাই এটা তো হয় না। ধরো সবার লাইফেই তো কন্ট্রোভার্সি হয়, হয়তো আমার লাইফেও কোনো একদিন হবে, হবে, আমি তো জানি না। হলে তো খুব ভালো। হ্যাঁ। হওয়া মানে বুঝবি তুই পৌঁছে গেছিস জায়গায়। তো এবার ধরো এক একজন হয় ডিপ্রেশনে চলে যায়। তোর সাথে ওই কথা বলতে খুব moment-এ। ভালো লাগছে। আমি খুব কম পডকাস্টে, জানিস তো, আমি খুব কম পডকাস্টে যাই। এক নম্বর বিষয়, আমি তো আগের লাস্ট বছরটায় যত রকম এই ইন্টারভিউজ বা পডকাস্ট ছিল সব ক্যান্সেল করে দিয়েছি, আমি একটাও করবো না। আগের বছরটাতে যখন মোটিভেশনাল ভিডিওসগুলো বানাচ্ছিলাম না, তখন আমি কিচ্ছু করবো না। তো তারপরে এই বছরে যেমন আমি ওই অরিজিতেরটাতে গেছি, হ্যাঁ হ্যাঁ আর তোরটাতে আমি গেলাম। মানে আমি খুব মানে সিলেক্টিভ হয়ে গেছি যে কাজটা যে করবো, কাজটা কেমন হচ্ছে। গুড পডকাস্টার। থ্যাংক ইউ। আমি যেটা বলছিলাম এইটা নিয়ে আমি প্রশংসাটা শেষে শুনছি। যেটা বলছিলাম যে যখন তুমি একটা কন্ট্রোভার্সিতে আছো, যেটা আমি বলছি যে আমার সাথেও হতে পারে বা নতুন যারা আসছে তাদের সাথেও হতে পারে, সেই সময়টা ট্যাকেল করাটা, যে লোকে তো দেখো যতই পজিটিভ কমেন্ট থাকুক খিস্তিগুলোই সামনে আসে বা উল্টোপাল্টা কথা বলে এটা ফেসবুকের সামনে আসে। অ্যালগরিদম, হ্যাঁ, ফেসবুক একটা বাজে তো প্ল্যাটফর্ম। তো ওটা আসছে, তো ওটা যখন দেখছো ডিপ্রেস হচ্ছ। হ্যাঁ, তো ওই টাইমটা কি মানে ফিল কি হয়? আরে আর দৌড়, আমি দ্বিতীয়ত সব হচ্ছে দেখি না, আমি ফেসবুকই খুলি না। একটা তো হয় যে মাইন্ডে চলছে যে আমাদের হ্যাঁ, নিয়ে আলোচনা করছে, মাথায় তো ওটা চলে। থেকে ওভারকাম করাটা কিভাবে করো? কাজ করি, কাজে ঢুকে যাও। কিছু যায় আসে না আমার এটাতে। আমাকে কেউ যদি এসে একটা খিস্তি মারে, কেউ যদি এসে বলে যে তুমি কেন এতদিন প্রেম করে অন্য একজনকে বিয়ে করলে, তুমি 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 আসো আমার জীবনে সব সলিউশন করে দাও, তুমি এসে আমাকে সমস্ত কিছু করে দাও, তুমি তো সেটা করবে না, তুমি তো সেটা করতে পারবে না। তুমি তো আমার কাছে এসে জানতে চাইবে না যে তোমার কি কোনো প্রবলেম চলছিল যার জন্য এটা হলো, জানতে তো চাইবে না তুমি। তো আমার তোমার কথাতেই কী যায় আসে? তুমি আমার কন্টেন্ট যদি আর দেখতে না চাও, দেখো না, যে আমাকে দেখতে চাইবে সে দেখবে। আমি যদি ভ্যালুয়েবল কন্টেন্ট দিই, তাহলে তুমি না দেখে থাকতে পারবে না, ম্যাটারটা হচ্ছে এখানে। তো সেই সময়টা ডিস্টারবেন্স একটা কাজ করে। প্রিয়াঙ্কার জন্য খুব কঠিন সময় ছিল, কারণ ও তো এর আগে কোনো হ্যাঁ। এক্সপোজারের মধ্যে ছিল না। তো ও একটা মেয়ের কাছে তার রেজিস্ট্রি হওয়া বা বিয়ে হওয়া খুব আনন্দের একটা বিষয়। তো সে এই আনন্দেতেই রয়েছে যে আমার রেজিস্ট্রি হবে। হ্যাঁ হ্যাঁ। ওর মেকআপটাও সেদিন খুব খারাপ হয়েছিল। পরবর্তীকালে কত মানুষ বলেছে দিদি তোমাকে কি সুন্দরী দেখতে, সবাই বলে এটা। মেকআপটা সেদিন অদ্ভুত হয়েছিল, লোকজন, আমরাও সেটা রিয়েলাইজ করেছি মেকআপটা ভালো ছিল না। প্রচুর অডিয়েন্সও বলেছে দাদা মেকআপটা ভালো হয়নি। তো সেই সময়টাতে প্রিয়াঙ্কার জন্য না খুব একটা মানে হার্ড টাইম চলছিল। ও হচ্ছে আমাদের পাড়ার একটা পার্লার আছে, সেই পার্লারটাতে গেছিলো, ওই সম্পূর্ণা না কি নাম পার্লারের, ওখানে গিয়ে ওর এইখানে ছাল উঠিয়ে দিল। মানে যে কাজ করছে সে কাজ করতেই জানে না। রেজিস্ট্রি পরের দিন, তার আগের দিন ওখান থেকে ছাল উঠে গেছে। এই রে, ওই মেকআপটাকে ঢাকার জন্য ওকে মুখে মেকআপ করেছে চড়া। মেকআপ আর্টিস্টেরও দোষ আমি এত বলবো না, কিন্তু চড়া মেকআপ করাতে হয়েছে, চড়া মেকআপ করাতে হয়েছে। দেখ প্রথমেই একটা মানসিক আঘাত পেল ওখানে, যে আমার রেজিস্ট্রি, তার মধ্যে আমার একটা মেয়ের কাছে সৌন্দর্য তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আমার এরকম দাগ হয়ে গেল মুখে একটা। দুই নম্বর বিষয়, রেজিস্ট্রি হওয়ার সাথে সাথে একটা ঝড়, যে এর আগে কোনোদিনও এক্সপোজার ফেস করেনি, সে হঠাৎ করে দেখছে যে একটা এক্সপোজার, যে এক্সপোজারটায় অনেকেই ওকে গিয়ে নেগেটিভ কথা বলছে। তো ওই মুহূর্তটায় আমি তো জানি যে ভাই আমি এর আগেও কন্ট্রোভার্সি শিকার হয়েছি, আমার কিছু যায় আসে না এটায়, কারণ কাজ তো করে যাচ্ছি। কিন্তু ওকে সামলানোটা আমার কাছে একটা বড় প্রজেক্ট ছিল। ওকে আমি সবসময় বলেছি ফোন দেখো না, কমেন্ট দেখো না, অনেক রকমভাবে ওকে বুঝিয়েছি আমার এক্সপিরিয়েন্স থেকে। আমার 10টা গল্প শুনিয়েছি, হ্যাঁ, অন্যান্য ইউটিউবারদের এক্সপিরিয়েন্স শুনিয়েছি, অন্যান্য কন্ট্রোভার্সিস দেখিয়েছি যে দেখো এরকম হয়, এগুলো নিয়ে ভেবো না। তারপর ওকে বলছি তুমি বেশি বেশি করে ডান্সের ভিডিও দাও, ডান্সের ইনস্টিটিউট করে দাও, স্কুল খুলে দাও তোমার। এবং ও মানে খুব চ্যালেঞ্জিং মেয়ে, ও ভেঙে পড়েনি, ও খুব সেই জায়গাটা করেছে। তো আমার ক্ষেত্রে তখন ওকে সাপোর্ট দেওয়াটা দরকার ছিল। আমার মা বাবা যেমন খুব মডার্ন এই ব্যাপারে, মা যেমন আগেই বলেছে দেখবি তোর বিয়ে হবে তারপরেই শুরু হবে। তো তো ওই সময় আমার কাছে এটা চ্যালেঞ্জ ছিল। বাকি আমাকে নিয়ে কে কী বললো ভাই, আমি মাঝে মাঝে হয়তো একটুখানি ধর রিপ্লাই করে দিলাম এক দুজনকে, একটু ইচ্ছে হলো, এগুলো আমার পুরকি, এটা লাগিয়ে পিছনে কী আছে, এটা বলেই দিই একটা, ঠিক আছে। আবার দেখ মাঝে মাঝে একটু পোস্ট করতেও হয়, ভিডিও বানাতেও হয়, কারণ কেউ তোকে এসে একতরফা বলে যাচ্ছে সেটা হয় না, আমারও তো কিছু বলার আছে।
আমার দিকটা আমি ক্লিয়ার হ্যাঁ, করি। আমি তোমার সাথে পার্সোনালি ঝগড়ায় যাবো না, আমি আমার বক্তব্যটা রাখলাম, তুমি বুঝলে বুঝলে, না বুঝলে কি তোমার বাড়ি গিয়ে অঙ্ক করে বোঝাবো নাকি তোমাকে? খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমার। তো দ্যাটস ইট। এইসব নিয়ে ভাববি না, তোর সাথেও হলে কোনোদিনও ভাববি না। তোকে নিয়ে কে কি বললো, কে কি ভাবলো, তা দিয়ে তোর কিছু যায় আসা উচিত না। তার কারণটা হচ্ছে, দিন শেষে গিয়ে তোর ঘরের খাবারের প্লেটটা না তোকেই আনতে হয়, তোকেই কষ্ট করতে হয়। তোরা 4টে মানুষ যদি ঘরে থেকে থাকিস, 4জনের যদি একদিন এমন দিন আসে যে খাবার নেই, তোকে তোর একটা সাবস্ক্রাইবার এসে যে তোকে কিস্তি মারছিল, তুমি এটা ভুল করেছো, মোরাল পুলিশিং, তুমি এটা ভুল করেছো, এটা উচিত হয়নি, সে এসে কিন্তু তোকে ভাই খাবার দিয়ে যাবে না। সো ও তোকে কী ভাবলো এটা ম্যাটার করে না। ও যদি তোকে ভালোভাবে, তাহলে তার ভালোটাকে, কেউ যদি তোকে খুব পূজনীয় জায়গায় রাখে, ভালো জায়গায় রাখে, সম্মান দেয়, সেটাকে তুই যত্ন করে রাখ। এমন কিছু করিস না যেটাতে তার সেই সম্মান এবং যত্নের জায়গাটা নষ্ট হয়। এবং যে তোকে ভাবে তুই খারাপ মানুষ, তুই ক্রিমিনাল, তুই কালপ্রিট, তুই খারাপ কাজ করিস, হ্যাঁ এই ওই, তাকে বল তুমি ভাবছো এটা তোমার সোচ, তোমার প্রবলেম, তুমি আমাকে কোনোদিনও জানোনি কাছ থেকে। তুমি যদি আমাকে জানতে তাহলে এটা বলতে না। আর কিছু মানুষ তো আছে যারা জেনেও, ওটা তো কিছু করার নেই। দেখ ভাই এরা থাকবেই, তা বলে কি আমরা কাজ করবো না? আমি একটা বলি যে আমার যেহেতু আমার স্পিরিচুয়াল কন্টেন্ট বেশি আমি করি, বা রিলসগুলো বেশি ভাইরাল হয় স্পিরিচুয়ালে, বাংলাদেশের কিছু মানে অন্য ধর্মের মানুষ আছে, তারা বুঝতেই পারছো কি বলে কমেন্টে। তো সেগুলো না প্রথম সহ্য করতে পারতাম না, যে কী বলছি, কেন বলছি, এদের এদের নিয়ে তো আমি কথাই বলছি না। তো একদিন তুই একটা কাজ কর, তুই সেই ধর্মের একজন সম্মানীয় কাউকে নিয়ে আয় এবং তার সাথে কথা বল এবং তাকে বল যে দেখুন আমি কিছু জানি না এই ব্যাপারটায়, আপনি আমাকে বলুন, এটা তো আমার নলেজ এবং উইজডমই বাড়াবে। এবং সকল ধর্মে যে কথাগুলো আছে সে কথাগুলো তো প্রত্যেক ধর্মে ভাই সেম কথাই বলছে। আজকে আমার সাথে আমার যে এখানে ভাই এসছে আঞ্জ, হিজ মুসলিম, তো আমরা তো একই ঘরে খাওয়া দাওয়া করি, একই সাথে ঘুমোই, হ্যাঁ আমাদের মধ্যে আমি তো খুব ভাবতেই পারি না কোনোদিনও। ঠিক আছে, আমি প্রেত কথাতে আমার তানভীর ভাই, প্রেত কথায় তানভীর ভাই ইজ হিট। তানভীর ভাই বাংলাদেশের লোক, মুসলিম লোক, সে আমার বাড়িতে এসে 1 মাস 1.5 মাস থাকে, আমার সাথে ঘোরে, রাত্রিবেলা না ফোন করে কখনো কখনো বলে ভাই খুব মিস করছি তোমাকে। এরকম কত, সৌরভ আহমেদ বলে একটি ছেলে আছে, ও বাংলাদেশের ছেলে, মুসলিম ছেলে, ওর লেখা পাঠ করে আমার জীবনের প্রথম 5 মিলিয়ন ভিউয়ারশিপ হয়। এরা কিন্তু মানে আমি এটাই বলছি যে এরা কিন্তু শিক্ষিত আমার মনে হয়। হ্যাঁ দেখ, তোকে যারা বলে হ্যাঁ অশিক্ষিত, এরা না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, এরা কিচ্ছু নয়, এরা হচ্ছে ধর্ম টেররিস্ট, এরা কেউ নয় ভাই। যারা যারা প্রকৃত মানুষ তারা সকল ধর্মকে রেসপেক্ট করে, এবং যে নিজের ধর্মকে বড় করতে গিয়ে অন্য ধর্মকে ক্রমাগত ছোট করে যাচ্ছে, সে তার মধ্যে সেই সেন্সটাই গ্রো করেনি কোনোদিনও যে আমি অন্য কাউকে ছোট করতে পারি না। ইনফ্যাক্ট আমার একটা স্পিরিচুয়াল কন্টেন্ট ছিল শিবের ওপর, বিশ্বাস করবে না, ওখানে বাংলাদেশ থেকে কয়েকজন মুসলিম কমেন্ট করেছে যে দারুণ লাগলো। মানে আমি না বিশ্বাস করতে পারিনি যে আচ্ছা এরকমও ওরাও দেখছে। এটাই তো নর্মাল, এটাই বিশ্বাস করবি, এটাকেই বিশ্বাস করবি। তার আগে তো গালাগালি খাচ্ছিলাম এদের, মানে বাংলাদেশ থেকেই কিছু মানুষ গালাগালি দিচ্ছিল, তো আমি ভেবেছিলাম এরা দেখবেই না, মানে এরা দেখে স্বাভাবিক যেটা না দেখা। কিন্তু যখন আমাকে কমেন্ট করলো যে আমি এরকম অন্য ধর্মের, কিন্তু আমি এটা শুনেছি আর তোমার ভালো লাগে, তার মানে সেই লোকটা প্রকৃত অর্থে জ্ঞানের পথে চলছে, সে জ্ঞান এবং উইজডমকে নিজের জীবনে চায়, এবং সেই জ্ঞানটা যেখান থেকেই আসুক। এবং সত্যি কথা বলতে প্রত্যেক ধর্মেই তো যেই রাস্তাটা বলা আছে পুরোটাই হচ্ছে ঈশ্বরকে পাওয়ার রাস্তা। এবার ঈশ্বর কে? ঈশ্বর হচ্ছে একটা সাবকনশিয়াস, ঈশ্বর প্রত্যেক জায়গায় বর্তমান। তুই যদি দেবযান পড়িস সেখানে দেখবি এক সাধু, তাকে সবাই নাস্তিক বলতো, তো এত বড় গল্প আমি যাচ্ছি না। সে হচ্ছে মেইন ক্যারেক্টারদেরকে আকাশ পথে নিয়ে যাচ্ছে এবং দেখাচ্ছে একটা জায়গায় অণুপরমাণুদের বিস্ফোরণে প্রচুর সৃষ্টি হচ্ছে, এবং সেই সৃষ্টির ভিতরে আকাশ বাতাস, এই মানে বায়ুমণ্ডল, এই তোর হচ্ছে গ্যালাক্সিস, মিল্কি ওয়ে, হ্যান ত্যান সব কিছুই সৃষ্টির ওখান থেকে। তো ওটাই ভগবান। ওর আবার কি ধর্ম আছে ভাই? ওর কি ধর্ম আছে? তুই বলবি ওই যে আগুন বেরোচ্ছে দেখো, ও না হিন্দু, ওই যে আগুনটা মুসলিম, ওই দেখো ওটা খ্রিস্টান, হয় নাকি এমন কখনো ভাই? আগুন তো আগুনই, সৃষ্টি তো সৃষ্টি। ওর আবার কি? একটা হিন্দুরও যেমন হচ্ছে বাচ্চা জন্মায় পেট থেকেই জন্মায়, একটা মুসলিমেরও পেট থেকেই বাচ্চা জন্মায়। একটা হিন্দু মাও বুক থেকেই দুধ খাওয়ায়, মুসলিম মাও বুক থেকেই দুধ খাওয়ায়, এমন তো আর না হাত থেকে দুধ খাওয়াচ্ছে। সৃষ্টি তো ভগবান, ঈশ্বর। তো ভাই কি ডিফারেন্স আছে? তোমার কাছে স্পিরিচুয়ালিটি কি? আমার কাছে স্পিরিচুয়ালিটি হচ্ছে যা সহজ তাই স্পিরিচুয়াল।
স্পিরিচুয়ালিটি অনেক বড় প্রশ্ন এটা, এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটা লম্বা পডকাস্ট হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে নিজেকে জানা, প্রত্যেকটা মুহূর্তে নিজেকে বিচার করা যে আমি যেই কাজটা করছি এই কাজটা কেন করছি, এবং বিশ্বাস রেখে নিজের জীবনকে এগিয়ে চলা, একটা বিশ্বাস, যে বিশ্বাসটা প্রত্যেক দিন তোকে নতুন করে ঘুম থেকে ওঠাবে। আমার কাছে স্পিরিচুয়ালিটি ইজ ভেরি সিম্পল ভাই। আমার কাছে স্পিরিচুয়ালিটি মানে তোর দোকান থেকে একটা 40 টাকা দামের আইসক্রিম কিনে এনে মাকে রাত্রিবেলা দেওয়া এবং মা সেই আইসক্রিমটা খেতে খেতে আমার সাথে বসে গল্প করাটাও স্পিরিচুয়ালিটি। তোর সাথে এখানে বসে আমি যে গল্প করছি এবং গল্পের সময় আমি কি বলছি সেটাও স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি একটা এমন জিনিস যেটা স্নান করার সময় গায়ে যে জল ঢালছি আমার গোটা শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং আমি আরাম পাচ্ছি এবং আমি কৃতজ্ঞ যেই জলটা আমি পাচ্ছি, এটাও আমার কাছে স্পিরিচুয়ালিটি। আমি প্রত্যেকটা মুহূর্তে এগুলোকে অনুভব করি। আমি তোকে কোনো ডিমিন করে কথা বলছি না, আমি নিজের মধ্যে অহংকার আনছি না, এবং প্রত্যেক দিন এই প্র্যাকটিসটাকে চালিয়ে যাচ্ছি, এটাই আমার কাছে স্পিরিচুয়ালিটি। আমার শরীরের ভিতর, আমার মনের ভিতর যে প্র্যাকটিসটা চলছে প্রত্যেক দিন, আমি নিজেকে যেভাবে বেঁধে রেখেছি, এই বাঁধনটা স্পিরিচুয়ালিটি। কোনোদিন ফিল হয়েছে যে মানে আমি যদি ভগবানের কথাই বলি, যে এই জিনিসটা হয়তো ভগবানের আশীর্বাদের জন্যই হয়েছে? হ্যাঁ, আমার তো এই জন্মটাই উপরওয়ালার আশীর্বাদে হয়েছে, সবারই তাই আমাদের। এবং আমার বাড়িতে গোপাল আছে, আমি গোপাল ভক্ত মানুষ, কৃষ্ণ ভক্ত মানুষ, এবং এমন না তা বলে মানে খুব ভক্তি দেখি একদম তিলক ফিলক পরে ঘুরে বেড়ায়, ওই সব কিছু নয়। ভক্তি তো মনে, মানে দেখ আমি খুব বিশ্বাস করি যে এই যে মন্দিরে গিয়ে লোকজন এত টাকার পুজো দেয়, এই পুজো দেওয়াটাকে আমি খুব একটা বেশি মানে আমি অন্য কারোর কথা বলবো না, আমি অত প্রেফারেবল মনে করি না। আমি মনে করি আমি যেই মন্দিরটাতে গেছি সেই মন্দিরের যে বিগ্রহ রয়েছে তাকে আমি দর্শন করলাম এবং সেই দর্শন থেকে আমি কিছু ভাইব্রেশন নিজের মধ্যে নিলাম এবং বেরিয়ে আসলাম। পুজো তো আমি আমার বাড়িতেও দিতে পারি। আরে ভক্তিটা তো মন থেকে আসে, ভক্তিটা তো জায়গার জন্য আসছে না রে বাবা, ভক্তিটা তো মনের ভক্তি। আর জায়গার জন্য ভক্তি হলে সেটা ভক্তি। তুই একটা নাস্তিক লোককে তুই জগন্নাথ মন্দিরে নিয়ে যা, সে বলে দেয় এটা কাঠের মূর্তি দেখে কি বলছো। আবার একটা আস্তিক মানুষকে তুই রাস্তায় পুরো একা ফেলে দে, সে ওখানেও বলবে জয় জগন্নাথ জয় জগন্নাথ। এটাই তো ভক্তি। সেই কৃষ্ণর গল্পটা মনে নেই যে নারদ মুনি গিয়ে বলছে যে আমি আপনার সব থেকে বড় ভক্ত, কারণ আমি তো সারাদিন আপনার নাম করি। কৃষ্ণ বলছে না, তোমার থেকেও বড় ভক্ত পৃথিবীতে আছে, যে ওই চাষিটা দেখছো। বলছে কী করে? বলছে যাও তুমি দেখে আসো, তুমি দেখো দিনে কবার আমার নাম নেয়। ও গেছে লুকিয়ে লুকিয়ে দেখছে, চাষি সকালে ঘুম থেকে উঠে একবার তুলসী গাছে পুজো দিয়ে হরে কৃষ্ণ বলে চাষ করতে বেরিয়ে যায়, রাত্রিবেলায় এসে আবার একবার ধূপকাঠি সন্ধে দিয়ে হরে কৃষ্ণ বলে ঘুমিয়ে যায়। আর দেখেছে 2-3 দিন অবজার্ভ করে গিয়ে বলছে যে প্রভু মাত্র দিনে 2 বার আপনার নাম করলো, আমি আপনার নাম কতবার করি? বলে তুমি 2 দিনে কবার আমার নাম করেছিলে? তখন নারদ বলছে সত্যি তো আমি তো নাম করিনি আপনার। তো অতিভক্তি চোরের লক্ষণও হয়। তো নারদকে নিয়ে অনেক মজার গল্প আছে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা যেমন আমি যেটা বলছিলাম তোকে যে আমি গোপাল ভক্ত মানুষ এবং আমার মা বাবা প্রত্যেকে আমরা গোপালকে একদম নিজের ঘরের ছেলের মতোই সেবা করি, এবং আমি তো তুই করেই কথা বলি ওর সাথে। আমার কোনো প্রবলেম হলে আমি মেডিটেট যখন করি আমি বলি যে দেখ না প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা সর্ট করা উচিত, এবং হয়ে যায়। আমার বাড়িতে এত গল্প আছে গোপালের, তোকে আমি পরে কখনো বলবো। মানে যে আমার বাড়িতে আসে সে জানে যে ওই বিগ্রহটা যেটা রয়েছে তার মধ্যে কী ক্ষমতা আছে, এবং বড় অদ্ভুত ক্ষমতা আছে। আমার জীবনে এমন অনেক কিছু ঘটেছে যেগুলো ওখান থেকে হয়েছে। আর এগুলো না ভক্তি রে, মানে তুই না কোনো ভক্তি নিষ্ঠা নিয়ে যদি তুই না নিয়ে যদি যাস, ভক্তি নিষ্ঠা ছাড়া যদি তুই ঈশ্বরের কাছে যাস, তাহলে ঈশ্বর তোর কাছে একটা কাঠের পুতুল। আমার কাছে অনেকে ধর কথার কথা বলছি, তুই আমার কাছে বা কোনো একটা ছেলে আমার কাছে এলো, সে আমার কাছে জানতে চাইলো দাদা তুমি না এই ভয়েস মডুলেশনটা কী করে করলে? ও ভক্তি নিষ্ঠার সাথে আমার কাছে এলো, জানতে এলো, আমি ওকে বললাম, ওর জীবনে ওটা কাজে লেগে গেল। এবার আমি তোর রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি চালিয়ে, আমাকে একটা পুলিশ দাঁড় করলো,
লাইসেন্সটা দেখি, লাইসেন্সটা দেখালাম, ওনারও আমার সাথে দেখা হলো। বা হয়তো কোনো একজন ভয়েস আর্টিস্টই ধর, সে আমাকে চেনে না এবং ও ধর নতুন শুরু করেছে, ওরও আমার সাথে দেখা হলো, কিন্তু কোনো কারণেও আমাকে চেনে না। তো ও আমার কাছ থেকে ওটা জানতে পারলো না, যেটা আরেকটা ছেলেকে আমি বলে দিলাম। এই এক্সাম্পলটা দেওয়া বেটার হবে যে দুজনেই ভয়েস আর্টিস্ট, কিন্তু একজন এসে জিজ্ঞাসা করলো, দাদা এটা না আমি জানি না, তুমি বলবে? আমি তাকে বললাম। আবার আরেকজন এলো আমাকে মানে আরেকজন আমাকে চেনেই না, সে আমাকে কিছু জিজ্ঞাসাই করলো না, আমি তাকে বললামই না কিছু। তো যখন তুই কারোর কাছে ভক্তির সাথে যাবি, তখন তুই তার থেকে শিখবি, পাবি। যখন তুই তাকে না জেনে, না চিনে, না ভক্তির সাথে যাবি, তখন তুই তার থেকে কি এক্সপেক্ট করিস? কেন দেবে তোকে সে? আমি এখন যখন আমার গুরুর কাছে যাই, আমি অনেক প্রশ্ন নিয়ে যাই যে এই গলাটা কী করে করলে, আচ্ছা এই কথাটা কী করে বলবো। এমন অনেককে আমি আমার স্টুডিওতে ওখানে আসতে দেখি যে আমার গুরুর সাথেই বসে হয়তো কথা বললো, তার সাথে 10টা হা হা হি হি করে হয়তো চলে গেল, তার কোনো প্রশ্ন নেই, কারণ সে জানেই না। সে ভাবছে যে আমি তো শিখেই আছি। হ্যাঁ, এটাই তো স্পিরিচুয়ালিটি ভাই, এর থেকে সহজ এক্সাম্পল আর কি হতে পারে? এটাই গল্প। যখনই স্পিরিচুয়াল বিষয়ে কথা ঢোকে, আমি এটা ফিল করেছি যে কোনো মানুষের ক্ষেত্রেই, মানে সে একটা অদ্ভুত ফিলে চলে যায়। সেটা আমি তোমার মধ্যেও দেখলাম যে যখন তুমি মানে অন্যরকম কথা হচ্ছিল, যখন তুমি স্পিরিচুয়ালিটি নিয়ে ঢুকলে তোমার ফিলিংসগুলো চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, কারণ এটা তো সেলফ, এটা সেলফ, নিজের সম্বন্ধে কথা। এটা আমার সত্যি মানে অদ্ভুতই লাগে যে মানে হয়তো ভগবানেরই ইচ্ছা, এটাই বলতে পারি। হ্যাঁ, আবার কি রিসেন্টলি শয়তান বেরিয়েছিল, দেখেছো? অসাধারণ। নজরে বিলিভ করো? হ্যাঁ, কোনোদিন হয়েছে এরকম? দেখ আমি জানি না এই গল্পটা বললে মানে আমাকে কে কীভাবে ভাববে। অবশ্য আমি তো প্রেত কথা করি, আমি তো বলতেই পারি। এই ঘটনাগুলো আমি খুব একটা বাইরে কোথাও বলি না। আমার একটা ট্রেট আছে, মানে আমাকে না মানে কেউ কিছু জিজ্ঞাসা না করলে আমি বলি না। এটা আমার একটা মানে আমি আগে বলতাম, এখন হয়ে গেছি এরকম, মানে এখন বেশি বলতে ভালো লাগে না। এই ঘটনাটা তার মধ্যে একটা। নজর বললি বলে মনে পড়লো, নজর শুধু মানুষের লাগে না, নজর ভূত প্রেত পিশাচেরও লাগে। নজর ভূত প্রেত পিশাচেরও লাগে, এবং কার উপর নজর লাগবে এটা অ্যাস্ট্রোলজি চার্ট দেখলে বোঝা যায় যে নজরের উপর লাগবে কি লাগবে না। তো আমার মনে হয় গত বছর আমার একটা স্কিনে প্রবলেম হয়েছিল, এটা আমার অ্যাজাম্পশন। আমি তো আর তান্ত্রিক মান্ত্রিকের কাছে যাই না যে আমার নজর লেগেছে দেখো আমার একটা যোগ্য করে দেবে, সব তো না। আমি জাস্ট ভালো লাগে, ইন্টারেস্টিং। আমি এক বান্ধবীর বাড়ি গেছিলাম বাটানগরে। সেই গ্রামটায় এমন অনেক বাড়ি ছিল যে বাড়িতে প্রচুর সুইসাইড হয়েছে, কোথাও মার্ডার হয়েছে, এবং গ্রামটা বেশ হন্টেড। রাত্রিবেলা গ্রামটা পুরো ফাঁকা হয়ে যায়। আমি বান্ধবীর বাড়িতে গেছি, থেকেছি। রাত্রিবেলা পার্টি ফার্টি হয়েছে। পার্টি ফার্টি হলে এগুলোর প্রভাব একটু বেড়ে যায়। আমি আর বেশি ওপেনলি খুলে বলছি না, জাস্ট পার্টি মানে লোকে বুঝে গেছে পার্টি হয়েছে। তো এগুলোর প্রভাব না বেড়ে যায়, কারণ তখন তুই খুব মানে যেটাকে বলে যে না পাক হয়ে যাওয়া, একটু অশুদ্ধ হয়ে রয়েছিস, আর এরা তো এগুলো একটু পছন্দ করে। রাত্রিবেলা আমার বান্ধবীর হাজব্যান্ড আমাকে বললো, চলো তোমাকে তাহলে গ্রামটা দেখাই। বললাম চলো দেখা যাক। যে তুমি তো নাকি সব বুঝতে পারো, ভূত প্রেত নিয়ে সারাদিন এইসব চর্চা করো, কাজ করো, তুমি তো নাকি বুঝতে পারো কোথায় কি আছে, তুমি নাকি বলে দাও দেখলে। আমি বললাম না না, অমন কিছু না, কখনো মনে হলে কখনো ফিল হলে আমি বলে দিতে পারি। আর বড় অদ্ভুত ব্যাপার, মানে সেদিন রাত্রিবেলা আমি আমার ওই বান্ধবীর হাজব্যান্ডের সাথে বেরিয়ে, আমার সাথে আরেক বন্ধু ছিল, 2-3টে বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি বলেছিলাম যে এই বাড়িটাতে না কেউ গলায় দড়ি দিয়েছিল, এই বাড়িটাতে না কেউ আগুনে পুড়ে মারা গেছিলো, এরকম বলেছে। ও খুব অবাক হয়ে গেছিলো, আরে তুমি কী করে বলে দিচ্ছ, সত্যি তো এখানে এরকম হয়েছিল। আমি বললাম যে দেখো এটা আমার মনে হয়েছে বলেছি, মানে এমন কিছু না যে আমি খুব মানে একদম কোনো স্পিরিচুয়াল পাওয়ার এসে আমাকে বলে দিয়েছে, ওরকম কিছু না, আমার মনে হয়েছে আমি বলেছি, লেগে গেছে। তো ওখান থেকে যেতে যেতে তারপর একটু মজা করছিলাম, একটা পুকুরের ধারে দাঁড়িয়েছিলাম, এই পুকুরটাতে তো অনেক বাচ্চা ছেলে ডুবে মরে গেছে। হ্যাঁ তুমি কী করে জানলে? আমি আন্দাজে ঢিলি মেরেছিলাম, যারা পুকুর থাকলে বাচ্চাটা ডুবে মরে যাবে, এটা নর্মাল গ্রামগঞ্জে। আমি বললাম যে এখানে তো এই গাছটা তো আছে, হ্যাঁ গাছটার তলায় দাঁড়াতে লোকে ভয় পায়, হ্যাঁ এইসব। কিছু হবে না, চাপ নেই, যদি কিছু থাকেও
আমি আছি, কোনো চাপ নেই, মানে যা হয় আর কি বন্ধু বান্ধবদের মধ্যে যেমন হয় আর কি, রোয়াব নিচ্ছে, প্রেত কথা করি আমি, ঠিক আছে, একটা বড় ব্যাপার আছে, ঠিক আছে, রোয়াব আর কি। কিন্তু আমার কেন জানি না মনে হয় জানিস তো ওটা ঠিক হয়নি। ডোন্ট চ্যালেঞ্জ দেম, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, তাদেরকে চ্যালেঞ্জ করো না। আমি সেদিন ফেরার পরদিন সকালে যখন গাড়ি নিয়ে বেরোচ্ছি, আমি দেখছি আমার গালে না গুড়ি 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 কী সব উঠেছে। হ্যাঁ, কী উঠেছে? বাড়ি গেছি, বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার গোটা মুখটা না ফুলে গেছে। ছবি আছে, আমি তোকে ছবিটা পাঠাবো, তুই পারলে দেখাতে পারিস। মুখটা চটের বস্তার মতো হয়ে গেছে, চট, চোখগুলো না ভিতরে ঢুকে গেছে। আমি ভয়ে, একটা ক্যামেরার সামনের মানুষ আমি, আমার কাছে ফেস অনেক বড় ব্যাপার, ভয়ে মানে আমি বলে বোঝাতে পারবো না হোয়াট আই ফেল্ট দ্যাট ডে। আমি ডাক্তারের কাছে গেলাম, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, কারণ তখন স্কিনের ডাক্তার ছিল না আমাদের ওখানে, উনি ঠিক করতে পারলেন না। পিয়ারলেসে গেলাম, উনিও ঠিক করতে পারলেন না। মানে কমছে বাড়ছে, পুরো মুখে গোটা 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 দাগ বাজি একটা ব্যাপার, আর কোনো ডাক্তার বলতে পারছে না এটা কী করে হয়েছে। আমি বুঝতেই পারছি না এটা কী করে হয়েছে। অনেক কষ্ট পেয়েছি কয়েকটা দিন, খুব ডিপ্রেসড হয়ে গেছি, ভিডিও করতে পারছি না, শুধু প্রেত কথা করে বেরিয়ে যাচ্ছি। তারপর ভাই আমি সচিন ভার্মা বলে একজন ডাক্তারের কাছে গেলাম এবং ওনার ইয়েতে ঠিকঠাক হলাম। তাও সেটা ধর প্রায় 3 মাস বাদে। মোটিভেশনাল ভিডিও বন্ধ বলছিলি না, এই 3টে মাস ছিল প্রথম। আগের 3-4টে মাস একটুখানি মানসিকভাবে আমি একটু ছিলাম, করিনি। এই 3-4 মাস আমার বেরিয়ে গেছিলো এই স্কিনের চক্করে, ভিডিও বানাতে পারিনি কোনো। এবং তুই আমার ত্রিপুরার ভ্লগ দেখলে তুই দেখতে পাবি আমার মুখটা ফোলা ফোলা, তখন একটু কমেছিল। তারপর আমার এক বন্ধু অ্যাস্ট্রোলজার, তার সাথে দেখা হয়, আলাপ হয়, খুব ভালো অ্যাস্ট্রোলজার সে। ও আমাকে বলে যে তোমার না এরকম সময় একটা নজর লাগার যোগ চলছিল ভূত প্রেতের। না কী হয় নজর লাগলে? বলছে শরীর খারাপ হবে। বললাম হ্যাঁ আমার তো হয়েছিল। বলছে তুমি কোথাও গেছিলে এমন? বললাম হ্যাঁ আমি না এরকম এরকম জায়গায় গেছি, এই ঘটনা ঘটেছে। বলছে দেখো হতে পারে তোমার না ওখান থেকে নজর লেগেছে। এবার এটা কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, আমাকে আমার বন্ধু অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্ট থেকে বলেছে, হতে পারে সেটা রাইট, আবার হতে পারে কোনো রকম নর্মাল কারণে আমার স্কিনের প্রবলেম হয়েছিল। আমি 1 লাখ টাকার উপর খরচা করেছি স্কিনের পিছনে, তাও ঠিক হয়নি। 1 লাখ টাকা খরচা করে ঠিক হয়েছে। তার মানে আমার ফিজিক্যাল লস এবং ফিনান্সিয়াল লস দুটো একসাথে হয়েছে ওই একটা ঘটনার জন্য। তুই বল কি বলবি এটাকে? বড় অদ্ভুত ঘটনা এটা, আমি কোনো এটার পাইনি কোনো, মানে তাও পরে ওনার সাথে দেখা, মানে চার্ট দেখিয়েছো বলে হয়তো জানতে পেরে। ও তো আমার এখন খুব ক্লোজ বন্ধু, এখন তো মানে আমি ওর থেকে শিখেও গেছি কিছু কিছু, আমি তো চার্ট দেখতেও শিখে গেছি এখন ওর থেকে। মানে অ্যাস্ট্রোলজার থাকলে এটা একটু হেল্প হয়। হ্যাঁ ও আমার খুব ভালো বন্ধু, মানে অ্যাস্ট্রোলজার হিসেবে আমার সাথে মেশে না, নর্মাল। হ্যাঁ আমরা খুব ভালো বন্ধু, মানে আমরা একসাথে পার্টি করি, কখনো আমরা ঘুরতে যাই। এই কদিন আগে পুরী দিয়ে ঘুরে এলাম। হি ইজ আ ভেরি নাইস গাই অ্যান্ড আ ভেরি গুড অ্যাস্ট্রোলজার। ইউটিউবে কোনো তুই ওকে ডাকতে পারিস কখনো এখানে। আচ্ছা, হি ইজ আ ভেরি গুড অ্যাস্ট্রোলজার। ইউটিউবে কোনো বন্ধু আছে ইউটিউবার? সবাই তো বন্ধু, সবাই তো বন্ধু। কোনো কারোর সাথে খার আছে? না না, আর কার সাথে থাকবে? না এখন বলছি না, আগে ছিল, এখন হয়তো মিটে গেছে যে কোনো সময় এই না ওই বললাম না যে হচ্ছে রোস্টিং ফোস্টিং। না রোস্টিংও কারোর সাথে নেই, দুজনকে দেখেছিলাম, ঠিক আছে, ওই দুজন মানে একটু ওরকম বললাম, এদের তো বড় হওয়াটাই খারাপ, বেরিয়ে ওঠাটাই খারাপ, 4-5টাই খারাপ, ঠিক আছে। আর খুব উল্টোপাল্টা কন্টেন্ট যারা বানায় তাদের সাথে আমি বন্ধুত্ব করি না, কারণ আমার অত, এটা আমার অহংকার নয়, আমার অত সময় নেই ওইগুলো দেখার বা ওইগুলো নিয়ে কথা বলার বা ওই ধরনের চিপ কথাবার্তা বলার, যে কোন বৌদির ব্লাউজের ভিতর কি দেখা যাচ্ছে এইটা নিয়ে কথা বলতে আমি মনে হয় না ইন্টারেস্টেড ফিল করব কখনো কারোর সাথে, বা তার সাথে বন্ধুত্ব করার খুব ইচ্ছে আমার থাকবে যে বলো 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 কোন বৌদি দেখেছিলে, ঠিক আছে, আমার দরকার নেই খুব একটা। এমন কোনো দিনও হয়েছে যে তোমার প্রচুর রাগ হয়েছে, প্রচুর মাথা গরম হয়ে গেছে এবং তুমি কন্ট্রোল করতে পারোনি, একদম ব্লাস্ট হয়ে গেছো? হ্যাঁ প্রচুর রাগ হয়তো, কেন হবে না? মানে কি এমন? এ তো রিপু একটা, বেস্ট বলবে না, সব থেকে বেশি কোন সময় রাগ হয়েছিল যে
এই জিনিসটা পেলাম না যার জন্য রাগ হয়েছে বলেছিলাম দেখুন, তোমার, না পাওয়ার জন্য আমার কোনোদিনও রাগ হয়নি। তাহলে না পাওয়ার জন্য কখনো রাগ হয়নি। কয়েকটা ব্যাপারে রাগ হয়েছিল। বাড়িতে একবার খুব রাগ হয়েছিল। কী কারণে হয়েছিল আই ডোন্ট নো, হয়েছিল একবার খুব রাগ হয়েছিল। নর্মালি আমার না খুব একটা ওরকম রাগ হয় না, মানে হ্যাঁ আরেকবার খুব রেগে গেছিলাম। তখন আমি নাম বলছি না এখানে, খুব নামজাদা একটি ব্যান্ডের, এটি 30 বছর না কত বছরের কনসার্ট হচ্ছিল। সেই কনসার্টে আমি এবং আমার প্রাক্তন আমরা গেছিলাম, এবং যাওয়ার পর সেখানে আমার যিনি প্রাক্তন তাকে আর কি কিছু ওই হয় না বাউন্সার কাইন্ড অফ লোক, এবং শোয়ের হোতা দাদা হোতা আমরা, সে বলছে যে আপনি ঢুকবেন না গ্রিন রুমে। আমি আরে আর্টিস্টের ফ্যামিলি তো ঢুকবেই ভেতরে, আমার সাথে এসছে, না ঢুকবেন না ভেতরে। রাঘব স্যার ছিলেন, মনোময় স্যার ছিলেন, সিঙ্গার সব, আমি ওনাদের সাথে কি কথা বলছিলাম, দে ওয়ার ভেরি নাইস। তো ওই লোকটা এসে বলছে না ঢুকবেন না, এই না ওই না, আমার মাথা গরম হয়ে গেছে, মানে প্রচণ্ড গরম হয়ে গেছে মাথা। আমি তখন ভিডিও করতে শুরু করে দিয়েছি। ওরা তো আমাকে ডেকেছিল গান গাওয়ার জন্য, কেন? কারণ আমি পপুলার, তাই জন্য ডেকেছে, নইলে তো রাখতো না রে বাবা। কিন্তু আমার সাথে যে এসছে তাকে যদি তুমি ছোট করো তাহলে তো রাগ হবে। আমি খুব রেগে চিৎকার করে করে বলেছি, আজকের এই ডেট এই জায়গায় এই অডিটোরিয়ামে প্রোগ্রাম হচ্ছে, আর্টিস্টের ফ্যামিলির সঙ্গে ইয়ে করা হয়েছে, আর্টিস্ট মানে মিসবিহেভ করা হয়েছে, ঠিক আছে? আমি এই ভিডিও ছাড়বো এবং ব্যান্ডের নাম, প্রত্যেকটা লোকের নাম, মানে যারা জড়িত না তাদের ব্যান্ডের মেম্বারদের নাম ফাম নিয়ে, তারপর রাত্রিবেলা তারা ফোন করে আর কি ক্ষমা চায় আমার কাছে, তার কাছে ক্ষমা চায়, লোকটাকে সরিয়ে দেওয়া হয় ওখান থেকে। আমাকে খুব রিকোয়েস্ট করে বলা হয় যে প্লিজ ভিডিওটা ছেড়ো না, খুব খারাপ হবে, তাহলে আমাদের জন্য রেপুটেশন খারাপ হবে। ওই একবারই রাগ হয়েছিল, আমি ভিডিওটা ছাড়িনি। মানে আমি এসব পছন্দ করি না যে একটা কাউকে ডিফেম করে দেবো। রাগ হলে হয়তো কখনো করে দিলাম এরকম কিছু, কিন্তু ছাড়ি না আমি। রাগ আরেকবার হয়েছিল, হ্যাঁ, প্রচণ্ড রাগ হয়েছিল। এটা একটা বড় ঘটনা, মানে এটা হচ্ছে আমাদের হিন্দুস্তান হেলথ পয়েন্ট যে নার্সিংহোম, আমার বাবা ওখানে ভর্তি ছিলেন। আচ্ছা, আমার মা বাবাকে দেখতে গেছেন, লিফট ছিঁড়ে 3 তলা থেকে 1 তলায় পড়ে গেছে হিন্দুস্তান হেলথ পয়েন্টের। তো ওখানে চিকিৎসা ভালো হয়েছিল, কিন্তু রিসেপশনে যেই ভদ্রলোক বসেছিলেন সেই ভদ্রলোকের নাম কি ছিল? দেবু। দেবু বলে একজন লোক, সে বলছে যে বাজ পড়ে মারা গেলে কাকে গিয়ে বলতে? লিফট ছিঁড়ে পড়ে গেছে, পড়তেই পারে। এ কি? আমি হিন্দুস্তান হেলথ পয়েন্টের যে ওদের ইয়ে রয়েছে গুগলে, আমি রিভিউও দিয়েছি, সমস্ত লিখে ভিডিও সহ, আপনারা গিয়ে দেখবেন ভিডিওগুলো, যে লিফট ছিঁড়ে পড়ে যাওয়ার। আমার মা দাদু বয়স্ক মানুষ, 76 বছর বয়স, তারা লিফটের ভিতরে রয়েছে, ঠিক আছে? এই সমস্ত ভিডিও দিয়েছি। ওরা দমকলকে ফোন করেনি, আমরা দমকলকে ফোন করে রেখেছিলাম। কি অবস্থা! মানে এত বাজে ম্যানেজমেন্ট। এবং ওই দেবু লোকটি বলছিল পুলিশকে তো আমি কিনে রাখি, ও রিসেপশনে কাজ করে, কত মাইনে পায়? 12-15 হাজার টাকা কত মাইনে পায়, ও নাকি কলকাতা পুলিশকে কিনে রাখে। মানে ও আমাকে বলছে ও ব্লগ করছো করো। ও জানেও না যে আমি ওর গোটা কেরিয়ারটা নষ্ট করে দিতে পারতাম, কিন্তু আমি করিনি। কিন্তু আমার মায়ের প্রচুর চোট লেগেছিল, আমার বাবা সেই সময় বয়স্ক হসপিটালে মানুষদের ভর্তি ছিলেন। ওরকম পড়ে যাচ্ছে, আমরাই লিফট ছেড়ে বলছে যে খারাপ বাজ হয়ে যাবে। পড়ে মরে গেলে কাকে বলতেন? আমি বললাম ওটা একটা প্রাকৃতিক ক্যালামিটি, এটা আপনাদের সম্পূর্ণ রকমের গাফিলতি। মানে তুমি গায়ে হাত দাওনি, এটাই মানে আমি বলছি। দেখ, আমি এগুলো পছন্দ করি না। আমি চাইলে লোকটার কেরিয়ার নষ্ট করতে পারতাম, আমি চাইলে ভিডিওগুলো পোস্ট করে বিশাল কন্ট্রোভার্সি করতে পারতাম। ভাই, আই হ্যাভ 1.6 মিলিয়ন ফলোয়ার্স, বাংলাতে লোকে আমাকে শোনে প্রত্যেক দিন। আমি কি চাইলে এটাকে ইস্যু করতে পারতাম না? আমি করিনি কেন বলতো? আমি না ভালোবাসি না এই সমস্ত জিনিসে নিজের ব্রেনকে ইন্ডালজ করে রাখতে, কারণ আমার না অনেক কাজ আছে করার, যে কাজগুলো আমাকে করতে হবে। এবার অনেকে বলতেই পারে যে এটা করলে অ্যাওয়ারনেস হবে। আমি রিভিউ দিয়েছি, আপনারা দেখে নিন, রিভিউ দেওয়া রয়েছে ওখানে, ভিডিও সহ সমস্ত কিছু দেওয়া রয়েছে, এবং আমি আজকে পডকাস্টে বলছি, আপনারা শুনে নিন। কিন্তু কী করবেন, যারা পুলিশকে কিনে রাখে তাদের সাথে তো আর কিছু করা যায় না। ওরা তো বড় লোক অনেক। তো ওই লোকটার তো আমি চাইলে লোকটার কেরিয়ার নষ্ট করে দিতে পারতাম। ওর বাড়ির থেকে ও যখন বাড়ি থেকে বেরোতো, লোকে ওকে দেখে ছিছি করতে এমন কাজ করে দিতে পারতাম। ওর বাড়ির লোকজন ওকে দেখলে ছিছি করতো যে তুই এমন কথা বললি কী করে। আমি জানি না এদের পারিবারিক শিক্ষা ওরকম আছে কিনা, কারণ পারিবারিক শিক্ষা নিশ্চয়ই খারাপ, নইলে কেউ ওই কথা বলতে পারে না। কোথাও কি এটাই হিউম্যানিটি? তো আমার মনে হচ্ছে যে থাক, ঠিক আছে, কী করবো, মানে আমি ওই লোকটাকে ধ্বংস করে দিই, আমার কী এমন করে ফেলবো আমি? এর থেকে অনেক বড় ক্রাইম আমাদের দেশের রাজ্যের
শহরের, অন্য দেশের, অন্য রাজ্যের পলিটিক্যাল লিডার্সরা করে আসছে। এই একটা 12-15 হাজার টাকা মাইনে পাওয়া লোককে মেরে আমার কি হবে? এমন কোনোদিন, আমি একটু অন্যদিকে যাচ্ছি, তোমার স্টুডিও মানে মেনলি এটা আমি কেন বলছি সেটা আমি রিসেন্টলি রাজকুমার রাওয়ের একটা পডকাস্ট দেখছিলাম, রণবীরেই। সেখানে রাজকুমার রাও মানে রণবীরই জিজ্ঞেস করছিল যে যখন সিনেমা করো তোমরা, হরর সিনেমা, তখন কি সেটে কিছু হয়? তখনও বলছিল বিভিন্ন এক্সপিরিয়েন্স। তো সেটা তোমাকে জিজ্ঞেস করছি, যেহেতু তুমি এত বছর ধরে এত পডকাস্ট প্লাস প্রেতকথা করেছো, তোমার সেটে কি কোনোদিনও কিছু হয়েছে? না, আমার সেটা কিছু হয়নি কখন। বা কাউকে এনেছো, তার মানে বুঝতে পারছো সে প্রবলেমে পড়ছে বা আমার problem সেটে রয়েছে? ওরকম কেউ আসলেও তার কোনো এনার্জি কাজ করে না, কারণ আমার সেটে এমনই কিছু পাওয়ার্স আছে যেটা কোনো খারাপ মানুষ ঢুকতেই পারবে না, থাকতেই পারবে না বেশিক্ষণ। তার মানে আমাদের পুরো সেইরকম- বাড়িতেই আছে ওটা। আচ্ছা, তার মানে তুমি কিছু মানে সেই প্রবলেমে আমার আপাতত প্রোটেকশন ভাসোনি। আছে এগুলো, এই প্রোটেকশন এইসব নিয়ে আমার কোনো চাপ নেই। আর ভূত প্রেত হলেও কি আছে, মানে ভূত প্রেত তো এমনও হতে পারে যে ও আমার খবর নিতে আসে, দেখি রে কেমন আছিস। আমার একবার খুব শরীর খারাপ ছিল, তো রাত্রিবেলা হঠাৎ করে আমি দরজা খুলেছিলাম, একটা পচা গন্ধ পেয়েছিলাম, পচা গন্ধ, যে গন্ধটা আসার কথা নয়। আমার খুব মনে হয়েছিল যে হয়তো কিছু এসছে, কারণ প্রেত কথায় বহু শুনেছি পচা গন্ধ অ্যাকচুয়ালি এই ধরনের জিনিসকে ইন্ডিকেট করে। তো আমি আমার স্যারকে বলেছিলাম যে স্যার এরকম ব্যাপার। স্যার বলছে, আরে হতেই তো পারে, তোকে দেখতে এসছে, তুই এত ওদের কথা বলিস, এত ওদেরকে নিয়ে চর্চা করিস, ওদেরকে এত প্রমোট করিস, তোকে দেখতে এসছে, তোর শরীর কেমন আছে? বললাম হতে পারে, কি আর করার আছে। তবে আমার সেটে কিছু হয়নি ভুতুরে কিছু। যেহেতু ওটা বলছিল, আমি ভাবলাম যে তুমি এত বছর ধরে করছো, যে তোমার সেটেও কিছু হয়েছে কিনা, ওর জন্য আমি জিজ্ঞেস করলাম। ইউটিউবটাকে আগামী 10 বছরে তুমি কিভাবে দেখছো? কাজ করার জায়গা, পরিচিতির জায়গা, আরও বড় জায়গায় নিজেকে পৌঁছানোর একটা মাধ্যম, আরও বড় কোম্পানিজদের সাথে কাজ করার জায়গা, এবং ওভারঅল একটা ফিউচার প্রচুর ছেলে মেয়েদের জন্য, যেখানে দেশে রাজ্যে চাকরি নেই, যেখানে ঘুষ দিয়ে চাকরি করতে হয়, সেরকম একটি দেশ এবং রাজ্যে ছেলেমেয়েরা নিজেদের ট্যালেন্টের জোরে পয়সা কামাবে। কোথাও কি মনে হয় যে যে কোনো যখন যেটা ট্রেন্ড থাকে তখন সেই জায়গায় প্রচুর মানে ঘোড়ার পালের মতো ঢুকে পড়ে প্রচুর লোক, এরকম মানে হয়তো প্রচুর- জানে না তাও প্রচুর ঢুকে ঘোড়া পড়ে? তো আছেই, তো কি যায় আসে। শোন, একটা কথা শোন, এটা আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি তোকে। অনেক দিন হলো করছি কাজটা, প্রচুর লোককে আসতে দেখেছি, যেতে দেখেছি। যে কাজ করেছে সেই শুধু থেকে গেছে, যারা কাজের নামে ভণ্ডামি করেছে তারা হয়তো ফেস ভ্যালু আছে, লাইফস্টাইল হয়তো আছে কিছু, কিন্তু আমার মনে হয় না যে তাদের জীবনে প্রকৃত সম্মান আছে বা বিশেষ কিছু তারা জীবনে করতে পেরেছে। আমি লাস্ট জিজ্ঞেস করবো, লাস্টের আগের কোয়েশ্চেন, যে বাংলায় পডকাস্ট মানে পডকাস্ট ইন দ্য সেন্স সব রকম, ধরো আমি যদি বলি ধরো তুমি স্পেসিফিক ভূত নিয়েই করছো, হ্যাঁ, আর আমরা যেমনি বিভিন্ন ধরনের, তারপর অরিজিৎ দা আছে বিভিন্ন ধরনের, তো এই এই যে পডকাস্টের মাহলটা, এটাকে কিভাবে দেখছো? দুর্দান্ত। এর যারা future ভালো কি? করছে তাদের জন্য ভালো, আবার অনেক সময় উল্টোপাল্টা লোকজনও আসছে, উল্টোপাল্টা লোকজনও আসছে, কিছু তান্ত্রিক ফান্ত্রিক আমার যে টাকা দিয়ে আসতে চায়, এমন লোকজন আছে একদম ফালতু। আমি খুব একটা জিনিস মেনটেন করি, অন্য কারোর পডকাস্টে যে যায় আমি তাদেরকে ডাকি না। মানে এটা ওরকম না যে কোনো পার্সোনালিটি, মানে না, কোনো না, তন্ত্র সাধক হোক, এই হোক, এই হোক। আর আমার পডকাস্ট থেকে যদি কেউ অন্য পডকাস্টে চলে যায়, আমি তাকে আর পরে রাখি না, কারণ আমি এক্সক্লুসিভ জিনিসে বিশ্বাস করি। এটা আমার সাথে হচ্ছে, আমার পডকাস্টে এসে তারপর দেখছি সব না, podcast আমি এ। তাকে আর ডাকিও না, তাকে আমি নেইও না, এবং যদি তাকে আসতে হয় তাহলে পে করে আসতে হবে, আচ্ছা, তাহলে তাকে পে করে আসতে হবে, একদম প্রফেশনাল। কারণ আমি আমার পডকাস্টে নিজেকে বেচার লোককে আনবো না, যে কিনা সব জায়গায় ডেসপারেটলি নিজেকে বেচতে চাইছে, আমাকে দেখো, আমাকে আমাকে বিয়ে করো। এই লোককে আমি চাই না, কারণ এই লোকগুলো ভণ্ড হয়। এই লোকগুলো বেশিরভাগ সময় শুধু নিজের স্বার্থের জন্য অন্যের পডকাস্টে যায়, এবং ও আমার পডকাস্টে এসে আমার পডকাস্টটাকে নষ্ট করে দেবে। তাই জন্য আমি এমন লোককে আনিই না যেই লোকটা কিনা হচ্ছে মানে জাস্ট নিজের স্বার্থের জন্য আসে। আজকে আমার পডকাস্টে যে একজনই তান্ত্রিক আসেন, হ্যাঁ, রানাদা, রানাদা, রানাদাকে তো কত পডকাস্ট থেকে বলা হয়েছে, আমাকে ফোন করে জিজ্ঞাসা করে। রানাদা পডকাস্টের সম্বন্ধে কিছু জানতোই না,
রানাদা কিছু বুঝতোই না, রানাদা শুধুমাত্র সাধনা নিয়েই থাকার লোক। আমি রানাদার বাড়ি গেছি, গিয়ে একদম রানাদাকে মানে যার কোনো সোশ্যাল মিডিয়াতে এই এক্সপোজারটা ছিল না তাকে আমি ডেকে এনেছি যে এসো তুমি বলো, তুমি কি বলবে। এবং উনিও সমান রেসপেক্টের সাথে আমাকে বলেছেন যে হ্যাঁ চলো করি। এবং প্রথমবার এসে উনি কিছু বুঝতেন না সেই সময় যে কি কি হচ্ছে ব্যাপারটা, ইন্টারভিউয়ের মতো কি, যেটা হয় আর কি সবার ক্ষেত্রেই। তো রানাদা এলো, বললো, মানুষ পছন্দ করলো রানাদাকে, এবং রানাদা একজন এক্সক্লুসিভ ক্যারেক্টার। এখন রানাদার কত পপুলারিটি, তো এই রানাদা কিন্তু অন্য চ্যানেলে যেতেও চায় না, কারণ এই না বেচতে আসেনি নিজেকে ওভাবে, ঠিক আছে। যদি পরবর্তীকালে কখনো যায়ও তাহলেও হয়তো সব কিছু দেখে বুঝে তখনই যাবে লোকটা, যে হচ্ছে হ্যাঁ আমার যাওয়া উচিত, বা এটা ভালো জায়গা, এখানে গেলাম, এখানে কিছু একটা বললাম। কিন্তু আদারওয়াইজ মানে আমি খুব এমন জিনিসের বিষয়, মানে ইনফ্যাক্ট আমার প্রেত কথা পডকাস্ট তো এমন পডকাস্ট যেখানে খুব সাধারণ মানুষ, সাধারণ ছেলে মেয়ে, হয়তো পাড়ায় এক্ষুনি একটা ছেলে বা মেয়ে এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যে হয়তো আজ থেকে 2 বছর বাদে বা 2 মাস বাদে আমার পডকাস্টে আসবে এবং এসে হিট হয়ে যাবে। আমি সবসময় একটা কথা খুব বলতাম যে এখানে সাধারণ মানুষের জীবনের অসাধারণ ঘটনা দেখানো হয়। মানে আমার সাধারণ মানুষকে নিয়ে কাজ, আমি কখনো কোনো আমার বন্ধু ইউটিউবারদের ফেস দেখিয়ে পপুলারিটি গেইন করা বা এইসব আমি করার চেষ্টা করিনি। আমার নিজের কাজের ওপর আমার পুরো ভরসা ছিল। আমার প্রেত কথা যে কিনা আজকে আমাকে এত কিছু দিয়েছে, সেটাও কিন্তু খুব সাধারণ মানুষদের লেখা গল্পে। আমাকে কোনো মানে এটা কোনো অহংকার নয়, কিন্তু আমাকে কোনো রাইটারদের থেকে গল্প কিনতে হয়নি বা রাইটস নিতে হয়নি, বা আমাকে ব্যোমকেশ ফেলুদা করে আমাকে পপুলার হতে হয়নি। আমি একটা খুব সাধারণ মানুষ, হয়তো যার নাম অরুণিমা দত্ত, যাকে কেউ চেনে না, তার একটা গল্প বলে আমি 5,000 সাবস্ক্রাইবার তুলেছি। সো ইট ইজ অল অ্যাবাউট কন্টেন্ট। এটা আমিও মানি। তুমি যেমনি রানাদার কথা বললে, আমাদের একজন আছে শুভম মণ্ডল, আমি জানি না তুমি চিনবে কিনা, সে ওরকম। তাকে কেউ, ওর কি একটু চুলটা কম এখানে? না 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 না, দাড়ি ভর্তি, চুলও আছে, দাড়ি ভর্তি, হ্যাঁ বল। দাড়ি ভর্তি ও চুলও হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে দেখেছি, আমি ওনাকে একটু, দেখেছি, হ্যাঁ। হ্যাঁ। তো উনি ওরকম এক্স্যাক্টলি, যে উনি চন্দননগরেই থাকতো, তো ওনার খোঁজ একজন আমাকে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো তাকে আমি বলি প্রথমে, দিয়ে বললো ঠিক আছে। ও একটা শুধু ওই নিউজ, চন্দননগর নিউজ, ওখানে একটা ইন্টারভিউ দিয়েছিল ভূত রিলেটেড। হ্যাঁ, তো তাকে আমি বলি যে তুমি কি করবে, বলছি কি বিষয়টা, বলছে ইন্টারভিউর মতো। আমি তো ইন্টারভিউ দিয়েছি, ওর তখন লিঙ্ক পাঠাচ্ছে, দুটো দিয়েছে ওই চ্যানেলকে, ওই দুটো। বলছি না এরকম না, এটা তোমাকে ডিপ ডিসকাশন হবে, মানে ওই ওপর দিয়ে আমি চলে গেলাম বললাম, ওরকম না, যে আমরা গল্প করছি, গল্পের মাধ্যমে আমরা একটা ডিপ ডিসকাশন করবো। বললো ঠিক আছে আয়। তখন তো আমরা বাড়ি বাড়ি গিয়ে করতাম। দিয়ে যখন আমি প্রথম দিই, ওই প্রথম পডকাস্টটাই ওর হিট হয়ে যায়। আর আমাদের চ্যানেলে টপ ডিম্যান্ডিং, মানে তুমি যদি যে কোনো কমেন্টে দেখবে, যে কোনো কন্টেন্টে শুভম দাকে আনো, শুভম দাকে আনো। ইনফ্যাক্ট এটাও অন ক্যামেরা বলছি, উনি রণবীরের কাছে অফার পেয়েছে, তাই না? হ্যাঁ, ওই পডকাস্টের পর। মানে আমি তো উনি যাবেন না ওটা? না, উনি যাবেন না। ওই যে আমাকে বলেছে যে আমি শুধু তোর পডকাস্টেই আসবো। ওকে, বলছে আমি তো এই সাধনার মার্কে আছি, তো আমি একজনকে যখন কমিট করছি, আমি সেটা ব্রেক করে, আমাকে বলেছে আমি 1 থেকে 2 বছর কোথাও যাব না, আমি শুধু তোর সাথে যদি করতে হয় আমি তোর সাথে করবো। এমনিও ব্যস্ত থাকে, আসতে পারে না ম্যাক্সিমাম দিন, হ্যাঁ, তো যদিও আমি করি তোর সাথেই করবো। তাই বললাম রণবীরের কাছে যা, ওটা তো মানে আমাদের কাছেও একটা অ্যাচিভমেন্ট, যে তুমি এখান থেকে যাচ্ছ। বলছে না, আমার কাছে এসেছিল রণবীরেরই কেউ হয়তো কলকাতায় থাকে, সে যখন বাড়ি এসেছিল তখন চন্দননগর এসেছিল দেখা করতে, যে যাবেন আপনি, তো উনি না বলে। এবার এটা আমার কাছে খুব খুশি না, এটা প্রাপ্তির জায়গা। সাধারণ মানুষরা যখন তোকে এসে তোর কাজ মানে সাধারণ মানুষরা প্রমাণ করে দেয় যে কন্টেন্টই কিং, কন্টেন্টই সব। আর তোমার মতোই আমিও না, মানে আমি হয়তো হ্যাঁ বলতে পারি উন্মেষ দাকে নিয়ে এসেছিলাম যেহেতু চেনাশোনার মধ্যে, কিন্তু ওটা বাদ দিয়ে তুমি দেখবে না আমার কোনো হ্যাঁ না, পপুলার তুই ফেস তো আছে, আমি দেখেছি নর্মাল সবার সাথেই যে আমি দেখি যে হ্যাঁ ঠিক আছে, মানুষটার সাথে ফোনে কথা বললাম, দেখলাম হ্যাঁ কিছু আছে বলার মতো আছে। হ্যাঁ, এবার একটা দুটো মিস আমাদেরও হয়, আমরাও মানুষ, ভুলভাল হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমামই চেষ্টা করি যে জেনুইন লোক আনার। উল্টোপাল্টা লোক তো আসে, আমার ওখানে একজন এসেছিল, পডকাস্টটা ছাড়িনি তার। আমি এরকম 3-4টে পডকাস্ট আছে এখনো ছাড়িনি। এবার তুমি যেটা তখন প্রশংসা করছিলে, এবার করো। আচ্ছা না, ইউ আর আ ভেরি নাইস পডকাস্টার, এবং তুই খুব মানে কোয়েশ্চেন সেটস তোর ভালো, তোর মানে অ্যাপ্রোচটা খুব ভালো। অ্যান্ড আই উইশ যে এই পডকাস্ট চ্যানেলটা মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করুক একদিন, এবং মানে সবাই যখন একসাথে বড় হয় তখন ভালো লাগে, এবং তখন অনেক সাপোর্ট হয়। যে বললাম না যে 5 বছর বাদে কোনো আমার খারাপ সময় থাকলে ভাইকে বলতে পারবে, দেখে দে তো একটুখানি প্রমোট করে দেয় আমাকে,
ঠিক আছে, সব ধান্দা এগুলো, ঠিক আছে, আমার মিলিয়ন হোক এই ধান্দাতেই আমি আছি, আমার আশেপাশে সবার মিলিয়ন হয়ে যাক, তাহলে খুব ভালো হবে। তো খুব ভালো লাগলো এসে তোর এখানে। প্লিজ সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে এবং নোটিফিকেশন বেল অন করে দেবেন। কবে আসে তোদের পডকাস্ট? এই তো এই রোববার 50তম এপিসোড, রোববার করে, এই রোববারই আসছে। হ্যাঁ। তো প্রত্যেক রোববার করে এপিসোড শুনুন এবং জানান আপনাদের কেমন লাগছে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস।